যদি খালেদা জিয়া হাসিনার আমলে মারা যেত তাহলে পত্রিকাগুলো নানান খারাপ কথা লিখতো ওনার ব্যাপারে। এখন যেটা হচ্ছে উনি সারা দেশের একটা গার্ডিয়ান হয়ে গেছেন। পুরো হল ভর্তি 1000 স্টুডেন্ট সবাই জানে এটা টর্চার করবে, শিক্ষকরা জানে, কর্মচারীরা জানে, পুলিশ জানে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতেছে না বা উদ্ধার করার চেষ্টাও করতেছে না। স্কুল ফাঁকি দিয়েও ক্লাস না করলেও পরীক্ষা দিলে আমি ফার্স্ট হয়ে যেতাম। তো যেহেতু ভালো কোনো কম্পিটিটর ছিল না। মেয়েদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছেন, এটা কি কোনো কারণে ডিসক্রিমিনেশন তৈরি করতে পারে? কোনো কান্ট্রিতে পপুলেশন গ্রোথটা ঠিক আছে মুসলিমদের কারণে। হুজুর আবার সায়েন্টিস্ট কিভাবে? মানে আমাদের দেশে গাইড বইয়ের যে প্রচলনটা, এটা কি আমেরিকাতে বা অন্যান্য জায়গাতেও কি আছে? এই সামারে মর্নিং স্কুল দিয়ে দিছে, কিন্তু আমি তো আর আগের দিন স্কুলে যাইনি, আমি জানি না। তো আমরা পেলাম যে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কম কল ব্যাক পায়। তাহলে মানে আমার ক্লাসমেটদের প্রায় 20 জন আমাকে পে করে পড়তো আমার কাছে। তো বলতো, তুমি বাবু পড়বা ফাজিল কামিল মাদ্রাসায় পড়বা, আলিয়ায় যাবা, তুমি কেন এখানে? তারা অনার্স মাস্টার্সের রেজাল্টসের চেয়েও বেশি প্রায়োরিটি দেয় যে ঢাকার স্কুল কলেজে পড়ছে কিনা। 10-12 বছরে আর ঢাকায় আসে নাই কোনো দিন, যে ঢাকায় গেলে সে আবার মার খাবে। রাজনৈতিক কালচারের মধ্যে এডি আওয়ামিফিকেশন প্রসেসটা দরকার। আওয়ামী লীগ আমলের স্লোগান ছিল এগুলো নিষিদ্ধ, এগুলো দেয়া যাবে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভোটক্সের আজকের আয়োজনে। আমন্ত্রণ জানিয়েছি ডক্টর শিবির আহমেদ, যিনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন এবং সোচ্চার নামে একটি এন্টি টর্চার, যেটিকে তিনি নাম দিয়েছেন টর্চার ওয়াচডগ বাংলাদেশ, এটির প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। আমরা সাম্প্রতিক সময়ে নানান কারণেই তাকে খুব বেশি আলোচিত দেখেছি, বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সময় তিনি যে প্রেডিকশন দিয়েছিলেন, যে জরিপ তিনি পরিচালনা করেছিলেন, অনেকটাই হুবহু বলা যায় সেই জরিপ কিন্তু বাস্তবায়িত হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রিসার্চ আর্টিকেলের মাধ্যমে আমাদের দেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন। চলুন সরাসরি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, আপনাকে আমাদের শোতে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আজকের এই পর্বে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, আমারও খুব ভালো লাগছে সাথে এসে। ভাই, আপনি তো আমেরিকাতে আছেন, আপনি ডক্টরেট করেছেন, এই মুহূর্তে পোস্ট ডক্টরাল করছেন এবং বিভিন্ন রিসার্চ উইংয়ে আপনি কাজ করছেন। সোচ্চার নামে আপনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এটার প্রেসিডেন্ট হিসেবে। আমরা একটু আপনার গল্পগুলো শুনতে চাই, যেহেতু আমরা আমাদের গেস্টদের জীবনের গল্পটা দিয়েই শুরু করি। সো আপনারাও আমরা ব্যতিক্রম করব না, আপনার জীবনের গল্পটা দিয়ে শুরু করব। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম হয়েছে কুমিল্লায়, কুমিল্লার নাঙ্গলকোটে, আমার দাদা বাড়িতেই। আচ্ছা, কত সালে সেটা? 1985 সম্ভবত, কারণ এক্স্যাক্টলি সালটা কোথাও লিপিবদ্ধ ছিল না, বাট এটা একটা অনুমান আর কি যে 1985 হবে। ছোটবেলার পড়াশোনা? ছোটোবেলায় পড়াশোনা করেছি আমি আমাদের পাশের গ্রামের প্রাইমারি স্কুলেই পড়াশোনা শুরু করেছি। ক্লাস 1-এ ভর্তি হয়ে আর কি। আমাদের তো সময় কিন্ডারগার্টেন বা ওগুলো ছিল না, নার্সারি, প্লে, এখন তো অনেক কিছু থাকে। আমি আমাদের পাশের গ্রামের স্কুলে ভর্তি হয়েছি, সরকারি প্রাইমারি স্কুল। ওখান থেকে আমি ক্লাস 1-এ ভর্তি হই। পরবর্তীতে আমার বাবা ক্লাস 2 টপকায় আমাকে 3-তে ভর্তি করায় দেয়। তো 1 বছর আমি এগিয়ে গেছি ওখান দিয়ে আর কি। তারপরে ওখান থেকে প্রাইমারি শেষ করে ওখানেই ওই গ্রামেই তখন একটা হাই স্কুল হয়েছিল। তো আমার একটা আগ্রহ ছিল তখন, প্রাইমারিতে আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম, ভালো ছাত্র ছিলাম মোটামুটি আর কি। গ্রামের হিসেবে যেটা হয়, প্রথম স্টুডেন্টরা ভর্তি হয়, তো স্যাররা হচ্ছে পরীক্ষার সময় বোর্ডে লিখে দিত, দেখে দেখে লিখতে হতো। তো আমি তো ওগুলো জানতাম, আমি নিজেই লিখতাম। এটা দেখে ওনারা খুব অবাক হয়ে যেত। তো আমার কাছে অবাক লাগতো যে একটা কবিতা লিখতে বলছে বা কিছু শব্দার্থ বা এরকম কিছু যেগুলো লিখতে দেয় আর কি। তো এগুলো দেখে অন্যরা অবাক হতো, দেখে আমার কাছে অবাক লাগতো, এবং এইটাই তারা হচ্ছে মানে অন্যদের কাছে প্রচার হয়ে যেত যে সবাই দেখে দেখে লিখতে হয়, ওটাও নিজে নিজেই লিখতে পারে, এরকম একটা ব্যাপার। তো ওখানে সম্ভবত টিচাররাই বলছে যে মানে ক্লাস 1-এও ভালো, তাহলে ওকে 2 আসলে পড়ানোর দরকার নাই, কারণ 1-2-তে আমরা যা পড়াই ওগুলো পারে, 3-তে দিয়ে দিতে পারেন, বাবা হয়তো এরকম বলছে। তো 3-তে ভর্তি হয়ে যাই।
আর পরে হাই স্কুলে ওখানে একটা হাই স্কুলে ভর্তি হই, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমাদের এলাকার যে ভালো হাই স্কুলটা ছিল, আমি বাবার কাছে খুব জিদ্দর ছিলাম যে ওই হাই স্কুলে আমি পড়বো। ওটা ঢালু হাই স্কুল, আমাদের সময় ওটা খুব ভালো ছিল আমাদের এলাকার মধ্যে, কিন্তু আমাদের বাড়ি থেকে আবার ওটা একটু দূরে, মানে 3-4 কিলো হেঁটে যেতে হবে এরকম। স্কুল ফাঁকি দিয়েও ক্লাস না করলেও পরীক্ষা দিলে আমি ফার্স্ট হয়ে যেতাম। তো যেহেতু ভালো কোনো কম্পিটিটর ছিল না, ওই যে দেশে নাগর নাই ওরকম অবস্থা আর কি। তো আমার অত বড় মানে টিচাররা একটু অবাক হতো অন্য স্টুডেন্টরা দেখে, যে মানে হয়তো অনেক সময় ক্লাসে আসতেছে না, ফাঁকি দিতেছে, কিন্তু ঠিক আবার ফার্স্ট হইতেছে। পরে একবার বাবার হাতে ধরা খাই যে আমি এরকম, হয়তো আমার একটা সিনিয়র ছিল আর কি, 1 বছরের সিনিয়র, আমার কাজিন হয়, মামাতো ভাই হয় এরকম। তো ওর সাথে যেতাম, ওর পথে হচ্ছে কিছু বন্ধু থাকতো, ওখানে কথা শুরু করতো অনেকক্ষণ। আমার আবার এই ছিল কি, আমিও আড্ডাবাজ ছিলাম টাইপের। তো একা একা যে আমি চলে যাবো ওদেরকে রেখে, এটা আবার আমার ভালো লাগতো না, যে গল্প করতে করতে স্কুলে যাবো, হাঁটতে হতে অনেক দূর। ওখানে যা কথা বলা শুরু করতো, ওর সাথে কথা বলতাম। তারপর যে দেরি হয়ে গেছে, এখন গেলে স্যাররা মারবে, দেরি করে আসছি। তারপর বলে না, এইভাবে করে অনেক ফাঁকিবাজি করতাম। পরে এক সময় বাবার হাতে ধরা পড়ছি, কারণ হচ্ছে যে স্কুল এই সামারে মর্নিং স্কুল দিয়ে দিছে, কিন্তু আমি তো আর আগের দিন স্কুলে যাইনি, আমি জানি না। তারপর আমি তো আর বাড়িতে যাই না, বাবা অন্য পাড়ায় গিয়ে ওখানে দোকানে দেখছে যে অন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে। তারপর বাসায় এসে জিজ্ঞেস করছে তোর স্কুল কখন? আমি বললাম যে স্কুল তো 11টায়, 10টায় মনে হয় বা এরকম। তারপরে তো একটা মাইর খেলাম, খাইতে আবার সোজা হইলাম আর কি। যাই হোক, তো আচ্ছা, আমি একটু প্রসঙ্গক্রমে একটু মানে প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে আপনি তো দেশে বিদেশে পড়াশোনা করছেন, মানে আমাদের দেশে গাইড বইয়ের যে প্রচলনটা, এটা কি আমেরিকাতে বা অন্যান্য জায়গাতেও কি আছে? না, এ ধরনের প্রচলন আসলে নাই। এইটা আমাদের দেশের পড়াশোনা, আসলে এখানে এটা আলোচনা করতে গেলে অনেক কিছু। আমাদের দেশের পড়াশোনায় আমরা যেভাবে পড়াশোনা করি এবং যেই পদ্ধতিতে পরীক্ষা দিই, এখন হয়তো অনেক চেঞ্জ হয়েছে। আমি রিসেন্ট তো এখন যেমন সৃজনশীল পদ্ধতি আসছে, এগুলো আমাদের দেশের যে ইভ্যালুয়েশন সিস্টেম, এটাই একটা মানে এই ভুল পদ্ধতি, যে আমরা নির্দিষ্ট কিছু, যেমন ইভেন এটা ইউনিভার্সিটিতেও হয়। আপনি জানেন যে স্টুডেন্টরা কিছু নির্দিষ্ট প্রশ্ন পড়ে, মুখস্থ করে বা প্রিপারেশান নেয়, নিজেরা নোট করে, তারপর পরীক্ষা দেয়। যে যত সুন্দর করে নোট করতে পারে, যত অনেক সাবজেক্ট হয় না, যত বেশি কোটেশন দিতে পারে সে তত নাম্বার পায়, যত বেশি করে লিখতে পারে। এই প্রসেসটা হচ্ছে মানুষকে মেমোরাইজ করতে শেখায়, কিন্তু চিন্তা করতে তো শেখায় না। আমি ইউএসের আমার ছেলে এখন 3rd গ্রেডে পড়ে, ক্লাস 3তে পড়ে। তো ওদের আমি পড়াশোনার সিস্টেম দেখে, ওরা এখন থেকে ওরা যত জিনিস পড়ে এবং যত কিছু সম্পর্কে জানে, প্রত্যেকটা জিনিস ওরা নিজেরা প্রজেক্টের মাধ্যমে করে, প্র্যাকটিক্যালি করে, এক্সারসাইজ করে, প্রচুর এক্সারসাইজ করে। কিন্তু ওদের ওভাবে কোনো পরীক্ষা নাই। মাঝে মাঝে কিছু টেস্ট হয়, মানে এমন না যে ক্লাস 5 পর্যন্ত আবার কোনো টেনশন নেই যে আমার ছেলের পরীক্ষা আছে, অমুক দিন প্রস্তুতি নিতে, আমরা জানি না। মাঝে মাঝে ওরা নিজেরাই কিছু টেস্ট নেয়, ওগুলো ওভাবেই হয়। কিন্তু যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক ওরকম পরীক্ষা আছে, ওভাবে কোনো পরীক্ষা নেই। ওরা হেসে খেলেই খেলাধুলা, হেসে খেলে পড়াশোনা করে। তাহলে মেধা যাচাইটা হয় কিভাবে? মেধা যাচাইটা পরবর্তীতে গিয়ে হবে, এই লেভেলে হয় না। মানে কিছু স্টেট লেভেলে কিছু টেস্ট হয়, ওরা ম্যাপ টেস্ট বলে, ওই স্টেট লেভেলের কিছু টেস্ট হয়, ওটা দিয়ে স্কুল লেভেলে এবং স্টেট লেভেলে কিছু ইভ্যালুয়েশন ওরা করে। কিন্তু এটা পাবলিশ করে না পাবলিকলি, যে কে ভালো ছাত্র, কার রুল 1 কার রুল 2 ওরকম কিছু জানে না। বা গার্ডিয়ানদেরকে ইয়েটা জানায়, প্রোগ্রেসটা জানায় বছর শেষে। ওদের নিজস্ব ইভ্যালুয়েশন পদ্ধতি আছে স্কুলগুলোর, ওটা দেখায়। কিন্তু এরকম করে মানে পড়া মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পরে অ্যাসেসমেন্ট করবো, ওরকম না। ওটা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট প্রসেস আর কি, যে রেগুলার সে যে পড়াশোনা করতেছে, কোনো বাড়ির কাজ বা হোমওয়ার্ক ওগুলো কিছু থাকে না। বাচ্চারা কি মোটিভেশনটা পায় পড়াশোনার? খুবই মোটিভেটেড থাকে। আমার ছেলের তো আমি জোর করে বাসায় রাখতে পারি না, যে ও যে তুমি আমার প্রোফাইলে গেলে দেখবা, মানে ওর একটা পেজ আছে, ওখানে দেখবা যে ও স্কুলে একদিন স্কুল বন্ধ ছিল কেন, কান্নাকাটি করে অস্থির করে ফেলছে যে স্কুলে যাবে। কোনো দিন যদি বলি যে স্কুলে যেতে পারবো না আজকে, বা আমরা অন্য কোথাও যাবো, সে নিজে অস্থির হয়ে যায়। কোথাও বেড়াতে গেলে আগে চলে আসতে হবে, কারণ ওর স্কুল মিস হয়ে যাবে, স্কুলে যেতে হবে। ইভেন স্কুল না, স্কুলের পরেও একটা কিডস ক্লাবে যায় আমাদের কমিউনিটি সেন্টারে, ওটার জন্য খুব আগ্রহী থাকে। ও ওই যে তাইকোয়ান্ডো ক্লাস করে, মানে আমাদের মার্শাল আর্টের মতো, যেটা তাইকোয়ান্ডো ক্লাস করে। আমি গতকাল, আমি তো এখন দেশে আসছি, ওর মা ওকে নিয়ে আসে ওখানে। ওর মায়ের একটু কষ্ট হবে দেখে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তাইকোয়ান্ডো তাহলে অফ করে দিবে কিনা। বলছে না, তাইকোয়ান্ডো অফ করা যাবে না। ও নিজেই মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যায় যে আমার এত কিছু করতে হয়, তাইকোয়ান্ডো করবো, তাইকোয়ান্ডো তো পরিশ্রম হয়। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি বন্ধ করে দিব না, বন্ধ করা যাবে না। তো ওরা খুব এনজয় করে ওরা স্কুল টাইমটাকে। আর টিচাররা এত বেশি আন্তরিক, মানে যে টিচারটা সবচেয়ে বেশি ওকে আদর করে, তো ওটা দেখে আমি বলছি মানে ইনি নিশ্চয় ওর খুব সবচেয়ে ফেভারিট টিচার বা প্রিয় টিচার। মানে ওই টিচার যে ওকে দেখলেই জড়াই ধরতেছে এরকম আর কি, খুবই আদর করে।
তা আমি বলছি মানে উনি কি সবচেয়ে বেস্ট টিচার কিনা, বলছে না আরও বেস্ট আছে। মানে এরকম খুব এনজয় করে স্কুলকে। এখানে সব বাচ্চারাই, ওখানে সব বাচ্চারাই এরকম। তাহলে আমরা গত আওয়ামী পিরিয়ডের শেষ দিকে বাংলাদেশে যে একটা কারিকুলাম নতুন করে চালু হলো, সেখানে কিন্তু কোনো পরীক্ষা ছিল না। সেখানে শুধু আমরা দেখেছি যে ওই আলু পরোটা বানানো শেখানো হতো, কিন্তু আলটিমেটলি সেই কারিকুলামটা কিন্তু বাংলাদেশের জনগণ বা শিক্ষাবিদ সবাই বলি যে সেটিকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সো আমেরিকার আপনি যেভাবে বলছেন তাতে তো আমার মনে হয় যে এটাই ভালো ছিল। এখানে দেখতে হবে মানে আমাদের টিচাররা, মানে এখানে মেইনলি ডিপেন্ড করতেছে শুধু কারিকুলামও এনাফ না আর কি। কারিকুলাম এবং আমাদের টিচারদের মানে টিচাররা ওভাবে ট্রেন্ড হচ্ছে কিনা এবং আমরা সেই এনভায়রনমেন্টটা দিতে পারতেছি কিনা। এটা ধরো লার্জ ক্লাসরুমের জন্য এগুলো বাস্তবায়ন করা একটু ডিফিকাল্ট। তোমাকে তাহলে ধরো 15-20 জনের একটা ক্লাসরুম যদি হয় একজন টিচারের অধীনে, তাহলে সে এটাকে তত্ত্বাবধান করতে পারবে ওভাবে ভালো করে। কিন্তু 100 জনের একটা ক্লাসরুম যদি দেই, তারপরে যদি আমি ওই পদ্ধতি দিই, ওটা অ্যাসেসমেন্ট সঠিক করতে পারবে না। তো এগুলো আরও অনেক ইস্যুজ আছে, বাট ডেফিনেটলি যদি লং আলাপ আলোচনা করতে চায় কেউকে, ওখানে কীভাবে বাচ্চারা পড়াশোনার ব্যাপারে আগ্রহী হয়, কেন তারা স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে বাসায় থাকার চেয়ে, তাহলে কী জিনিস ওদেরকে অ্যাট্রাক্ট করে স্কুলে, কেন ওরা বেশি ওখানে আনন্দ পায় বাসার চেয়ে। বাসায় আসলে কিন্তু টিভি দেখতে পারে, মানে ওটা ওদের ফেভারিট জিনিস, তারপরেও ওরা স্কুলেই থাকতে চায়। মানে স্কুলে এত বেশি এঙ্গেজমেন্ট ওরা থাকে এবং প্র্যাকটিক্যালি কাজ করে। ওরা মনে করা হয়তো বাইরে গিয়ে ওই যে ওই ঘাস টাসে পোকামাকড় পরীক্ষা নিরীক্ষা করতেছে, দেখতেছে, তারপরে ওরা কিছু একটা প্রজেক্ট বিল্ড করতেছে। বাচ্চাদের স্কুল কিন্তু মানে এই ক্লাস 2 এর বাচ্চারা ওরা সায়েন্স ফেয়ার করতেছে, প্রজেক্ট করতেছে কোনো একটা কিছু এবং এটা প্রেজেন্ট করতেছে, খুব এক্সাইটেড যে আমাদের বাৎসরিক এরকম একটা সায়েন্স ফেয়ার হবে, ওরা একটা প্রজেক্ট ডেভেলপ করতেছে। এবং ওরা ইভেন সিভিলাইজেশন নিয়ে কিছু কিছু যে আমি ফেসবুকে শেয়ার করছিলাম, পর একজন বলছে এত হার্ড জিনিস বাচ্চাদেরকে পড়ানো উচিত না, মানে একদম ওই ইজিপশিয়ান সিভিলাইজেশন অমুক তমুক এগুলো। তো আমি দেখলাম যে না, ওর কাছে এটা কোনো মানে আনইউজুয়াল কিছু লাগতেছে না। ওরা অনেক কিছু গল্পে গল্পে শিখতেছে, ওরা মানে দেখে দেখেই শিখতেছে সরাসরি ইয়ে করে, এবং জিনিসগুলো ওরা ইন্টারেক্টিভলি শিখতেছে নিজেরা যারা আলাপ আলোচনা। এরকম না আমাদের এইখানে হতো কি যে ওই সুমেরীয় সভ্যতা আর কাকে বলে, ওই সভ্যতা কী ছিল মুখস্থ বলো, মানে আমাদের পড়াটা হচ্ছে কি আমরা ফোর্স করি যে এখন একটা বাচ্চা যে আমাকে এগুলো মুখস্থ করতে হবে, এই জিনিসটা মুখস্থ করে এটার উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, এই জিনিসের চেয়ে তুমি জিনিসটা আলাপ আলোচনা করতেছো, সে ওখান থেকে কি লার্ন করতেছে সেটা যাচাই করতেছো। এটা তো আমরা করি না। আমরা করি কি যে মুখস্থ করো। এই মুখস্থ করার পড়াশোনা তো আসলে এটা কোনো মানে মানুষের যে শেখার যে আগ্রহ তৈরি করা বা মানুষের যে চিন্তার মানে কম্প্রিহেনশনটা তৈরি হয় না, এটা হয় না। রাইট। আমরা একটু আপনার গল্পে ফিরি। আমি 2000 সালে যখন পরীক্ষা দিই তখন আমার বয়স 14 অ্যারাউন্ড আর কি, 14-14.5। আমার খুব কম বয়স ছিল রিলেটিভলি আর কি। তো আর বয়সের তুলনায় আমাকে দেখা যেত একদম ছোটো, যেহেতু আমি ওই 2তে এক ক্লাস গ্যাপ করে আসছি, মানে বাদ দিয়ে আসছি। সো আমার বয়স রিলেটিভলি অন্য বাচ্চাদের তুলনায় কম। সবাই তাকায় থাকতো, আল্লাহ এই পিচ্ছি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থী। যে সবাই যাইতে যাইতে বলতো এটা এত ছোটো বাচ্চা পরীক্ষা, কেউ হয়তো ভাবছে এমনি সাথে আসছে। এরপরে কলেজে কোথায় চলে আসলেন? তারপরে তো বাবা তখন চাচ্ছিল যে আমি যেহেতু পাশ করছি আমি এলাকায় লোকাল কলেজে ভর্তি হই। আর লোকাল একটা কলেজ ছিল আমাদের ওখানে, ওই কলেজের প্রিন্সিপাল সহ ওনারা সবাই এসে বাবাকে দত্ত যৌকে আমাদের এখানে দিতে হবে। ওই কলেজের প্রিন্সিপাল ছিল সাবেক কুমিল্লা মহিলা কলেজের প্রিন্সিপাল। উনি বলতেছিল যে আমাকে এসে বোঝাইতেছিল যে তুমি যদি আমাদের কলেজে ভর্তি হও, কুমিল্লায় আমার ভিক্টোরিয়া কলেজ টলেজ এগুলোতে আমার খুব প্রভাব আছে, তোমাকে আমি মানে অনার্সে ভিক্টোরিয়া কলেজে চান্স পাওয়াই দিবে। আমি কিন্তু তখন ইউনিভার্সিটি চিনি, আমি জানি কিছুটা জানি। তা আমি মনে মনে বলতেছি আমি ভর্তি হবো ইউনিভার্সিটিতে, এই লোক আমার স্বপ্ন দেখায় ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজে, সে আমাকে হেল্প করবে ভর্তি হওয়ার ক্ষেত্রে। আর ওখানে থাকলে যে আমার পড়াশোনা হবে না, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমার শহরে যাইতে হবে, আমি শহরে চলে যাব। তো বাবা তখন দিতে চাচ্ছিলেন না, কারণ আমার বড় ভাইকেও তখন কামিলের জন্য শহরে পাঠাতে হচ্ছে, কুমিল্লা সরকারি কলেজ আর এমনিতে আমি 2 জায়গা থেকে ফর্ম নিলাম। বাবার কোনোভাবে মত ছিল না। 1750 টাকা নিয়ে সাহস করে আমি কুমিল্লায় চলে আসি। কুমিল্লায় এসে ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার পরেও বাবা অনেক বোঝানোর চেষ্টা করছে আমি যেন ফিরে যাই। ইভেন আমার এক বন্ধুকে দিয়ে বোঝাইছে যে মা বাবার কথা না শুনলে অসুবিধা হয়, কারণ আমার দাদার কোনো একটা কথা শুনে নাই দেখে বাবার কিছু অসুবিধা হয়েছিল পরবর্তীতে, সেটা দিয়ে কনভিন্স করার চেষ্টা করছে আমি যেন কলেজে ভর্তি হওয়ার পরেও চলে আসি। তো আলহামদুলিল্লাহ আমি আর ব্যাক করি না আর কি, ওই 1750 টাকা নিয়ে শুরু করি, যায়া কুমিল্লায় এসে লজিং থেকে পড়াশোনা করছি।
অনেক দূর পথ হেঁটে হেঁটে আসতাম তখন। কুমিল্লার ওই 2 বছরটা আমার খুব টাফ টাইম ছিল। আমার ওখানকার বন্ধুবান্ধব যারা বড় ভাইরা ছিল তারা জানে। লজিং থেকে পড়াশোনা করতাম, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতাম। হেঁটে হেঁটে আসতাম দেখে এক ভাই দেখে পরে একটা সাইকেল দিছিলেন। ও কুমিল্লায় যখন ভর্তি হয়, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমার তো রেজাল্ট ছিল 3.69, কারণ আমার অবজেক্টিভে সবসময় খারাপ পয়েন্ট থাকতো। 3.69 এসএসসি রেজাল্ট নিয়ে কুমিল্লায় কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার তো সুযোগ নেই। তো ইবনে তাইমিয়ায় ভর্তি হব, সেখানেও প্রাইভেট কলেজ, কিন্তু তাও সিরিয়ালে আসি নাই। তো একজন ওখানে কিছু থাকে না রিকোয়েস্টে ভর্তির কারণে, যে একজন বড় ভাইকে ধরলাম যে আমাকে একটু রিকোয়েস্ট করে ভর্তি করায় দেন, রিকমেন্ডেশন দিয়ে। তো উনি আমাদের কয়েকজনকে এরকম ভর্তি করাইছিলেন। তো ওনার ধারণা উনি বলতেছিল যে আর কিন্তু আমি কোনো দিন রিকোয়েস্ট করতে পারবো না, মানে কারণ এরকম রিকোয়েস্ট করে ভর্তি করাই দিলে পরে এরা ফেল করে, আবার এদের জন্য রিকমেন্ড করা লাগে। তা আমি বলছিলাম যে আপনি শুধু ভর্তি করায় দেন, বাকিটা আমি দেখতেছি, ইউ উইল বি প্রাউড অফ মি ওয়ান ডে। তো করতেছিলাম। তো ওখানে ভর্তি করাই দিয়ে আমি ইবনে তাইমিয়ার একদম শেষের দিকের স্টুডেন্ট ছিলাম। ফার্স্ট সেমিস্টার পরেই মোটামুটি সবাই চিনছে যে আমি ভালো করতেছি। ফার্স্ট ইয়ারে আমি বি সেকশন থেকে সেকশনে চলে আসি, ভালো করছি আলহামদুলিল্লাহ। তো ওভাবে করে আর কি কলেজ থেকে পাশ করি। পাশ করার পরে কলেজে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ডি ইউনিটে কোচিং শুরু করি। তো আমার কিছু প্ল্যান ছিল যে পার্টিকুলারলি আমার চয়েস ছিল যে আমি ল অথবা ইকোনমিক্সে পড়বো এরকম। কোথায় কোচিং করছেন? আমি কোচিং করতে গেছি হচ্ছে ফোকাসে কোচিং করতে গেছি হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে। এর আগে পড়াশোনা করছি নিজে নিজে কিছু পড়াশোনা করছি অন্য কিছুদের ফ্রেন্ডদের সাথে। তো কোচিংয়ের পরে যে কিছু ব্যাচ হয় না রেজাল্ট পরবর্তী ব্যাচ, তো ওখানে ওই যে এখন যে পাঠশালা গ্রুপের যে শাহাদাত ভাই, উনি ওখানে গেছিলেন। উনি দাঁড় করায় বলছেন, কী ব্যাপার এতদিন পরে কেন ভর্তি হয়েছ, পাশ করবো না ফেল করবো, ওই টেনশন ছিল এরকম। তো আমি বললাম যে না, এই যে ভর্তি হলাম। তো ফোকাসে ভর্তি হই তখন, কুমিল্লা ফোকাসে। তো আলহামদুলিল্লাহ মানে ওই সময়টাতে অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো একটা প্রিপারেশান নিয়েই আমার ইন্টারমিডিয়েটে 4.50 পাই রেজাল্ট। আমার আরেকটু ভালো করার মানে আশা ছিল, বাট হোয়াট এভার। তো ওইটা দিয়ে এখন আমার রেজাল্ট হচ্ছে ধরো 3.69 আর 4.50, খুবই বিলো স্ট্যান্ডার্ড রেজাল্ট মানে অন্য ওদের তুলনায়। কিন্তু এই কোচিংয়ে যখন পড়াশোনা শুরু করলাম, মডেল টেস্টগুলো দিচ্ছি, তখন একটু কনফিডেন্স পাচ্ছি যে আল্লাহ চাইলে আমি পারবো। আল্লাহর কাছে খুব দোয়া করতাম, মানে আল্লাহ যে একদম সরাসরি দোয়া করলে যারা মানে হেল্প করে, আমি একদম পার্টিকুলারলি আল্লাহর কাছে 2টা সাবজেক্টের নাম ধরে দোয়া করতাম যে আমি ল অথবা ইকোনমিক্সে পড়বো, এবং কেন আমি চাই সেই জাস্টিফিকেশান সহ, যে আল্লাহ আমি যদি লতে পড়ি তাহলে আমি এই জিনিস করব আমার লাইফে, আর যদি ইকোনমিক্সে পড়ি তাহলে এই কাজ করব, এই কাজের জন্য আমি এই 2টা সাবজেক্ট চাই। তো এটার পেছনে আমার প্রিন্সিপাল স্যারের একটা অবদান ছিল। প্রিন্সিপাল স্যারের সাথে আমি পরামর্শ করছি যে আমার লাইফের গোল হচ্ছে এটা। আমি সায়েন্সে পড়ছি, আমার সব বন্ধুবান্ধবরা হচ্ছে মেডিকেল। এটা তো কত সালের দিকে? 2006 সালে। এখন তো 2025, এই প্রায় 20 বছরে আপনি যেই কারণে ইকোনমিক্স চেয়েছিলেন সেই কারণগুলোর মধ্যে কয়টা এখন পর্যন্ত বাস্তবায়ন করেছেন? ওভাবে তো বলা যাবে না, বাট মানে আমি ট্রাই করছি আমার জায়গাটায় যে আমি যেই কারণে চাই সেটার সেই পারপাসটা যেন ফুলফিল হয়, সেই পথে। ইন্টারমিডিয়েটের একটা বাচ্চার জন্য এটা ডিফিকাল্ট যে একদম লাইফের পারপাস ঠিক করে সব বুঝে শুনে করা। তারপরও রিলেটিভলি বুঝতাম বলে, যেমন আমার বাবার কিন্তু ইচ্ছা ছিল আমি যেন সায়েন্সে কোচিং করি, সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়ি, কারণ বিএসসি করলে এগুলো একটু জব মার্কেটে ভালো ডিমান্ড আছে। কিন্তু আমার যেহেতু পার্টিকুলার আগ্রহ ছিল, আমি টুকটাক ডিবেটও করতাম কলেজে যেগুলো হতো, বা অংশগ্রহণ করতাম আর কি এগুলোতে, কম্পিটিশানগুলোতে। তো আমার একটা আগ্রহ ছিল সোশ্যাল সায়েন্সে পড়বো এবং ইউনিভার্সিটি টিচার হবো, এরকম একটা আগ্রহ ছিল। তো ওইটা বাবাকে এক রাত, সেই আমি প্রথম বাবার সাথে একদম খোলামেলা আলাপ করে বাবাকে রাজি করাই যে আমি সায়েন্সে কোচিং করব না, আমি সোশ্যাল সায়েন্সে পড়বো, করে বাবা রাজি হয়। তো আমি 280তম হই ডি ইউনিটে, বলছিলাম আগে। তো এইটা থেকেও আবার হচ্ছে যে ইকোনমিক্স পাওয়াটা খুব অস্বাভাবিক, যে ডি ইউনিটে 280তম পর্যন্ত ইকোনমিক্স যায় না। তো আমাদের সময় হলো যে ইংলিশে অনেকেই খারাপ করছে, তো ইকোনমিক্সের জন্য হচ্ছে 16, ইংলিশে 16 পাওয়া লাগে, যেটা আমার ছিল। এই জন্য হচ্ছে আমি অনেক পেছন থেকে ইকোনমিক্স পেয়েছি। তো আলহামদুলিল্লাহ তো ল পাই নাই এই জন্য যে ডি ইউনিটে ল পেতে হলে বাংলা ইংরেজি দুটো মিলে 30 লাগে, আর 16 এবং 14 এটাও মিনিমাম লাগে। তো আমার ছিল ইংলিশে 16.5, বাংলায় 13.5। তো দুইটা মিলে 30 দেখে সবাই বলছে চয়েস দাও, হয়তো আসতে পারে, কিন্তু
ডিন ছিল মানে তখন 0.5 আচ্ছা, কম ছিল। 0.5 বাংলায় কম ছিল দেখে। তো এইটাও আল্লাহর একটা ডিসিশন, আমি মনে করি এটা এইটা আমার জন্য বেস্ট একটা ডিসিশন হয়েছে। আমি যদি 14 পেয়ে যেতাম বাংলায় তাহলে লাইফ হেল হয়ে যেত লতে গেলে, আমি এখন বুঝি আর কি। কারণ ইকোনমিক্সে গিয়ে আমি সবচেয়ে ভালো করেছি, কারণ আমার যে চিন্তার জায়গাটা বা আমার যে ক্যাপাসিটি ওটা আমি দেখলাম যে, কারণ আমি একদমই মুখস্থ করতে পারতাম না লতে, আমি যদ্দূর জানি আর কি, সঠিক না হতে পারে যে অনেক কিছু মেমোরাইজ করতে হয়। তো ইকোনমিক্সে গিয়ে আমি দেখলাম যে আমি এই জায়গাটা আমার হ্যাসেল হয় নাই, ভালো করেছি ইকোনমিক্সের ডিপার্টমেন্টে আমি ভালো করেছি, এবং ফার্স্ট ইয়ার থেকে আমি জুনিয়রদের পড়ানো শুরু করি। এটা আমার আবার ফিনান্সিয়াল একটু সাপোর্ট হলো, যে বাড়ি থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পাইতাম না, অসুবিধা হতো। তো ফার্স্ট ইয়ার থেকে আমি জুনিয়রদেরকে পড়ানো শুরু করি, এটা আমার একটা ফিনান্সিয়ালিও সাপোর্ট ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমার ধরেন যে আগের পড়াশোনাগুলা আর রিভাইজ হইতো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার হতো, ভালো হতো আমার জন্য। আমি প্রত্যেক ব্যাচে প্রায় আমাদের জুনিয়র ব্যাচগুলোতে আমাদের জুনিয়র 5টা ব্যাচ পর্যন্ত আমি পড়াইছি, প্রত্যেক ব্যাচে অ্যারাউন্ড 40-50 জনকে আমি পড়াতাম। তো এইটা আমি যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে তখন আমাদের ব্যাচমেটদের মধ্যে একটা গ্রুপ আমার কাছে পড়তে চায়। এমনিতে আমি হেল্প করতাম ওদেরকে, যে কোনো থাকতাম, আমি সবসময় লাইব্রেরিতে থাকতাম ইউনিভার্সিটিতে। তো অন্য কোনো ভালো ছাত্রকে না পেলেও ডিপার্টমেন্টে আমাকে সবসময় লাইব্রেরিতে পেতো। ভালো ছাত্র ইন সেন্স আর কি, মানে যাদের রেজাল্ট ভালো ছিল, যারা মনে করে যে এদের কাছে গেলে একটু সলিউশন পাওয়া যাবে। ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলেন? না, ফার্স্ট ছিলাম না, আমি ফোর্থ ছিলাম। আচ্ছা। তো ওরা লাইব্রেরিতে আমার ফ্রেন্ডরা আসতো, আমরা একসাথে পড়তাম, বা কারো কোনো প্রবলেম হলে, ইকোনমিক্স যেহেতু মোটামুটি ম্যাথমেটিক্যাল, সো জিনিসগুলো সলভ করতে, আর আমি সায়েন্স থেকে আসার কারণে আমার জন্য এটা ভালো হলো। তো ওরা বললো যে মানে আমার কাছে ওরা পড়তে চায়। আমি বলছি পড়ার তো দরকার না, আমি তো এমনি দরকার হলে তো প্রবলেম সলভ করে দিচ্ছি। এটা বলছে না, ওইটা তো মানে প্রফেশনাল হচ্ছে না, ওরা একদম রেগুলার একটা সার্ভিসের জন্য। আমি একটু ইতস্তত করি, ক্লাসমেটদের কাছ থেকে টাকা নিয়ে পড়াবো, জিনিসটা কেমন দেখা যায়। তো পরবর্তীতে ওরা এই সাহস দিল যে না, কোনো সমস্যা না, ওদের 3-4 জনকে দিয়ে মনে হয় শুরু করি, তারপর এটা প্রায় 20 জনের মতো হয়, মানে আমার ক্লাসমেটদের প্রায় 20 জন আমাকে পে করে পড়তো আমার কাছে, মাসে 1000 টাকা করে দিয়ে। তো এটা কি অন্য কোনো ডিপার্টমেন্টে এই কালচারটা আছে? এইটা আমি জানি না, ব্যাচমেটদেরকে পড়ানোর ঘটনা আমি আর দেখি নাই, আমার আগে পরেও আমি দেখি নাই। বাট আমি একবার আমার টিচারের সাথে আলাপ করতেছিলাম, পরে উনি খুব অবাক হয়েছে, তোমার ক্লাসমেটরা তোমার পয়সা দেয়? হ্যাঁ দেয়। তো আলহামদুলিল্লাহ, আপনার এখানে কিন্তু একটা টার্ন ওভার হয়েছে। আপনি একটা কলেজে ভর্তি হতে চেয়েছিলেন, পারছিলেন না, ইনফ্যাক্ট আপনার এসএসসি এইচএসসি দুইটা রেজাল্টও খারাপ। সেই জায়গাতে আপনি এসে ইকোনমিক্সের মতো একটা ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন, এবং একই সাথে আপনার ব্যাচমেটদেরকে যে পড়ানো, হ্যাঁ, এইটা আমি বলবো যে এই সময়টা আপনি সম্ভবত খুব একটা স্ট্রাগলের মধ্য দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি কিন্তু এখানে মানে খুব সংক্ষেপে বললাম আর কি, কারণ প্রথমত হচ্ছে যে এসএসসির ওই সময়টা, ওইটা তো খুবই স্ট্রাগলের সময় ছিল। স্ট্রাগল ইন আ সেন্স আমি খুব একটা পাত্তা দিই নাই, কিন্তু মানুষ তো এই কথাগুলো বলতো, কাজে দিয়ে দেন, বিদেশ পাঠায় দেন, বাবাকে সবসময় এই মন্ত্রণাগুলো দিত। তো এইটা বাবা তো আবার এটা বাসায় এসে আমার উপর দিয়ে ঝাড়তেন, খুব স্বাভাবিক, মানে আমার জন্য বাইরে মুখ দেখাতে পারছি না টাইপের ব্যাপার হয়ে গেছে। তো এইটা একটা ক্রাইসিসের সময় ছিল। অন্য কেউ হলে ডেফিনেটলি এত বছর ওয়েট করতো না, পড়াশোনা অফ হয়ে যেত, অন্য কোনো পদ্ধতি। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। আমি পারতেছি না কেন আমি জানি না, আমি এমন কোনো খুব ইয়েও না আর কি, কনসার্নও না যে পারবো না। আমার হচ্ছে আমি একবার একটা প্ল্যান একজনের সাথে শেয়ার করতেছিলাম যে আমি কলেজ শেষ করে এটা করব। তো সে আমার মুখের উপর বললো, তুমি কি এসএসসি পাস করছো? আমি না, এখনো করি নাই, করবো আর কি। মানে সে যে ছেলে এসএসসি পাস করতে পারে নাই, সে স্বপ্ন দেখতেছে ইন্টারমিডিয়েট শেষ করে তারপর আমি এই জিনিসটা করব। তো এই টিটকার এইগুলার মধ্য দিয়ে তো যেতে হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তো মাস্টার্সটাও কি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে করেছেন? হ্যাঁ, মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটিতে করেছি, ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেছি। মাস্টার্স শেষ করে আমরা 2012-তে মাস্টার্স শেষ করলাম। তো বাই দিস টাইম আমি ইউনিভার্সিটিতে এই 5 বছরের মধ্যে, মানে প্রথম বছরের অল্প কিছু সময় ছাড়া বাকি সময়গুলো মোটামুটি আমি নিজের পয়সায় চলতে পারছি, যেহেতু আমি পড়াতাম জুনিয়রদেরকে, এবং লাইব্রেরিতেই পড়াতাম। লাইব্রেরিতে সবসময় গেলে মানুষ দেখতো যে একটা গোল হয়ে একটা টেবিলের মধ্যে, মানে পড়াশোনার সাথে নিজেকে আসলে এনগেজ রাখছেন। মোটামুটি আমরা লাইব্রেরিতেই থাকতাম, আমি, আমার ফ্রেন্ড মাসুম, দেবাশিস, আমরা মোটামুটি সারাদিন লাইব্রেরিতেই থাকতাম। সকালে আসতাম একদম রাত পর্যন্ত। দেবাশিস জগন্নাথ হলে থাকতো, কাছে ছিল, ওয়াইসা সিট রাখতো আমাদের জন্য, আর আমি আর মাসুম আরামবাগ থেকে আসতাম। তো আমরা মোটামুটি সকালে আসতাম, ওই যে দুপুর রাত একসাথে এখানে আড্ডা দিতাম, নামাজ পড়তাম, খাইতাম, রাতে একসাথে 9টায় বাসায় যেতাম। সো আমাদের রুটিন ছিল এরকম, সকালে 8টায় লাইব্রেরিতে আসো, রাতে 9টায় লাইব্রেরি বন্ধ হলে বাসায় যেতাম। আর কোনো মাঝখানে আর কোনো কিছু নেই, যা করতাম এখানেই। ঘুমানোর দরকার হলো লাইব্রেরিতে ঘুমাইতাম, পড়াইতাম লাইব্রেরিতে ঘুমাইতাম, ক্লাস করতাম, নামাজ পড়তাম, সব এখানে হাকিম চত্বরে খাইতাম। মানে আমার ইউনিভার্সিটি
লাইফটা এভাবে গেছে। আমি বলবো মানে একটা পড়াশোনার জন্য বেস্ট টাইম ছিল, মানে effort ডেফিনেটলি। দেওয়ার ক্ষেত্রে। পিএইচডিটা কোথায়? আমি ইউনিভার্সিটি থেকে 2012-তে আমাদের মাস্টার্স শেষ হয়, তারপর আমি দেশে 4 বছর ছিলাম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াতাম। আমি ব্র্যাকের রিসার্চ ডিভিশনে কাজ করতাম, তো দুটো ফুল টাইম জব পাশাপাশি করতাম আমি। আচ্ছা, তো এইটা একটু মেনটেন করা ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি করছি, স্ট্রাগল করে মেনটেন করছি আর কি। কারণ আমি অনেকবার চিন্তা করছি একটা চাকরি ছেড়ে দিব, কিন্তু আমি দুইটাকেই খুব ভালোবাসতাম, মানে পছন্দ করতাম। রিসার্চের কাজটা আমার ভালো লাগতো, আবার টিচিং আমি খুব এনজয় করতাম। এবং স্ট্যানফোর্ডে আমি বেস্ট টাইম কাটাইছি আমার লাইফের 4 বছরে। স্টুডেন্টদের সাথে নানান অ্যাক্টিভিটি করেছি, ওদের অ্যাসোসিয়েশন করেছি, বিভিন্ন পাবলিক লেকচার আয়োজন করতাম, ভালো সময় ছিল ওদের সাথে কাটাইছি। 2016 সালে দেন আমি ইউএসএতে যাই মাস্টার্সের জন্য, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে। তো ইকোনমিক্সের মাস্টার্স প্রোগ্রামে যাই। বাই দিস টাইম 2016 সালে আমি বিয়েও করি, বিয়ে করার 2-3 মাস পরে চলে যাই। তো মাস্টার্সে গিয়ে ইকোনমিক্সে মাস্টার্সে যাই, তার পরের বছর আমি ওখানে ম্যাথমেটিক্সে মাস্টার্সে ভর্তি হই। আচ্ছা। তো দুটো মাস্টার্স ওখান থেকে করছি আর কি 3 বছরে। তো ওটার ছিল, আমার ওয়াইফ হচ্ছে পরের বছর, আমার ওয়াইফও ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের ছিল। তো ও, আপনার মানে ব্যাচমেট? না না, ব্যাচমেট না, ওরা হচ্ছে আমরা যখন মাস্টার্স পাস করে বের হই তখন ওরা আন্ডারগ্রেডে ভর্তি হলো। ওদেরকে 1 সেমিস্টার আমরা পেয়েছি এরকম। আচ্ছা। হচ্ছে ও শুরুতে সম্ভবত ইকোনমিক্স শুরুতে ইংলিশে ভর্তি ছিল, মানে পরে ইকোনমিক্সে আসছে আর কি। তো ওরা হচ্ছে আমরা বের হওয়ার সর্বশেষ ব্যাচ, আমরা যখন বের হয়ে যাই। তাকে কি আপনি পড়িয়েছিলেন টাকার বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই যে ওই 1 সেমিস্টার পেয়েছিলাম, মানে ওই প্রত্যেক ব্যাচকে তো আমি পড়াতাম। আচ্ছা। প্রত্যেক ব্যাচে 40-50 জন করে আমার স্টুডেন্ট ছিল, সরাসরি স্টুডেন্ট যারা মাশাআল্লাহ অনেকে স্টুডেন্ট কি পরে বিয়ে করে নিয়েছেন? বা হ্যাঁ, এটা বলতে পারেন ওরকম। হ্যাঁ, তো ওটা হচ্ছে 2012 সালে ওকে আমি পড়িয়েছি, আর আমাদের বিয়ে হয়েছে 2016 সালে। তো এইসা মানে অনেক পরের ঘটনা আর কি। তো 17 সালে আমি আবার 17 সালে হচ্ছে আমার ওয়াইফ তখন যায়, মুসাবের জন্ম হলো, ছেলের জন্ম হলো 17 জানুয়ারিতে। আমি 16 আগস্টে গেলাম, 17 জানুয়ারিতে মুসাবের জন্ম হলো। তো আমি তখন একবার দেশে আসছিলাম, এসে পরের বছর ওর মাও হচ্ছে মাস্টার্সে যায় একই ইউনিভার্সিটিতে, ইকোনমিক্সে মাস্টার্সে। তো আমি 3 বছরে 2টা মাস্টার্স করি, ওরও 2 বছর একটা মাস্টার্স হয়, মানে আমরা একসাথে, আমাদের তখন বাচ্চার বয়স 6 মাসের বাচ্চাকে নিয়ে আমরা দুজনে একসাথে মাস্টার্স করি ওখানে। 2019 সালে ওই মাস্টার্স শেষ করি আমরা দুজনেই। এটা কোন ভার্সিটি থেকে? সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, মিশিগানেই। আচ্ছা, এটা আপনি কি আইএলটিএস করে গিয়েছিলেন? হ্যাঁ, আইএলস জিআরই দিয়ে গেছিলাম, জিআরই আইএলস দিয়ে। ইকোনমিক্সের জন্য জিআরই লাগে সব জায়গায়। আচ্ছা। তো আমার যে জিআরই স্কোর ছিল, ভালো স্কোর ছিল, আমি চাইলে সরাসরি পিএইচডিতে যেতে পারতাম, কিন্তু আমি ভাবতেছিলাম যে যেহেতু 4 বছরের মতো এখানে জব টপ করছি, একটু পড়াশোনায় গ্যাপ হয়েছে, একটু গিয়ে মাস্টার্স করে শুরু করি। তারপরে যেহেতু আমার ওয়াইফও যাবে, একসাথে আমরা শেষ করতে পারি, ওর জন্যই ওটাই একটা ছিল যে ম্যাথে, আবার ইকোনমিক্সে পিএইচডির জন্য ম্যাথে মাস্টার্স থাকলে ভালো, একটা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ড থাকলে। তো ওটা আমার জন্য একটু স্ট্রাগলিং ছিল, আমার যেহেতু ম্যাথের আন্ডারগ্রেডের ব্যাকগ্রাউন্ড নাই। আমরা ইকোনমিক্সে কিছু কোর্স পড়েছি ম্যাথের, কিন্তু ওরকম একদম থিওরিটিক্যাল তো না, ম্যাথে মাস্টার্স করার মতো না। তো ওটা একটু স্ট্রাগল ছিল, ম্যাথে মাস্টার্স করছি, করে দেন 2019-এ আমি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হই পিএইচডিতে। এই হচ্ছে আমার মানে পিএইচডি শুরু 2019-এ। তারপর 2024-এ এসে পিএইচডি শেষ হয় মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে। কোন টাইটেলে করলেন এটা? আমার পিএইচডির ছিল, ডিজার্টেশনটা ছিল হচ্ছে, আমার ফোকাস এরিয়া ছিল হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, লেবার ইকোনমিক্স এরকম। আমার এটা ছিল হচ্ছে ফুড সিকিউরিটি, ক্রপ ডাইভার্সিটি, ফুড সিকিউরিটি অ্যান্ড লেবার মার্কেট ডিসক্রিমিনেশন। 3টা চ্যাপ্টার ছিল ডিজার্টেশনের। একটা ছিল ক্রপ ডাইভার্সিটি নিয়ে, আরেকটা ছিল ফুড সিকিউরিটি নিয়ে, আরেকটা চ্যাপ্টার ছিল হচ্ছে লেবার মার্কেট ডিসক্রিমিনেশন নিয়ে। আমেরিকার যে কোনো ভার্সিটিতেই যদি পিএইচডি করার জন্য বা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে হয়, সেক্ষেত্রে কি জিআরই বা আইএলস এটা বাধ্যতামূলক? মোটামুটি প্রায় সবগুলো ডিপার্টমেন্টেই জিআরই চায়। স্কোরের কোনো তারতম্য কি আছে আসলে, কেমন স্কোর হতে হবে? আচ্ছা, কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে হয়তো জিআরই লাগে না, বা কিছু কিছু স্কুল এখন ওয়েভ করতেছে, বিশেষ করে করোনার পরে অনেকগুলো ইউনিভার্সিটিতে ওয়েভ করে দিয়েছিল। কিছু আবার হচ্ছে এখন আবার চাচ্ছে, করোনার সময় ওয়েভ করছিল, এখন আবার জিআরই লাগবে। এইটা ইউনিভার্সিটি ভেরি করে। যদি টপ ইউনিভার্সিটিতে যেতে হয় তাহলে বেশি স্কোর দরকার হয়, নিচের দিকের স্কুলগুলোতে যেতে হলে একটু কম স্কোর হলেও হয়।
আবার ডিপার্টমেন্টের নেচারের উপর ডিপেন্ড করে, যেমন ইকোনমিক্স বা ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো বা সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য কোয়ান্টি স্কোরটাকে বেশি চাই। আবার হয়তো কিছু ডিপার্টমেন্টগুলো যেগুলো হয়তো আর্টস ফ্যাকাল্টির বা সোশ্যাল সায়েন্সের অন্য ডিপার্টমেন্ট কিছু কিছু আছে যেগুলোতে ভার্বাল স্কোরটা বেশি চায়। তো ওরকম আর কি ইকোনমিক্সের জন্য বা পলিটিক্যাল সায়েন্সের জন্য এগুলোর জন্য হচ্ছে কোয়ান্টি স্কোরটা বেশি থাকা জরুরি আর কি। বিশেষ করে মানে টপ 30 স্কুলে যদি কেউ পড়তে চায়, ওগুলোতে বেশ কম্পিটিটিভ থাকে। ল্যাঙ্গুয়েজেরটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট হলেই হয়, যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 7 এরকম থাকতে হবে, ওটুকু থাকলেই হচ্ছে। ল্যাঙ্গুয়েজটা জাস্ট মিনিমাম থাকতে হচ্ছে। আর জিআরই স্কোরটা হচ্ছে ফান্ডিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। ফান্ডিং দিবে না দিবে কি দিবে না, এটা জিআরই স্কোর। শুধু জিআরই স্কোর না, মানে কমপ্লিট প্যাকেজ আর কি, একাডেমিক রেজাল্ট, আদার যেসব অ্যাচিভমেন্ট আছে ওগুলো সহ। বাট জিআরই স্কোর একটা অন্যতম ফ্যাক্টর আর কি। তো ওখানে থেকেই আর কি পোস্টডকও করি। এই মোটামুটি হচ্ছে পিএইচডি পোস্টডকের গল্প। আর আমার যেটা আপনার সাথে আলাপ ছিল যে আমার পিএইচডির ডিজার্টেশন নিয়ে, আমার ডিজার্টেশনের একটা পার্ট ছিল হচ্ছে লেবার মার্কেট ডিসক্রিমিনেশন নিয়ে। বাংলাদেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা রিলিজিয়াস অ্যাফিলিয়েশনের কারণে যে ডিসক্রিমিনেশনের শিকার হয় কি না স্টুডেন্টরা জব মার্কেটে গিয়ে, তো ওটা নিয়ে আমার হচ্ছে ইয়েটা ছিল, ডিজার্টেশনের একটা চ্যাপ্টার ছিল, প্রধান চ্যাপ্টারটা এটা। আচ্ছা, আপনি তো স্কুলে পড়েছেন, আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই স্টেপটা কেন নিলেন? তা এইটা আমি স্কুলে পড়েছি সবসময়, কিন্তু আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি মেম্বার অনেকেই তো মাদ্রাসায় পড়াশোনা করেছে, এবং ইউনিভার্সিটি এটা আমরা যারা ইউনিভার্সিটি ছিলাম, বিশেষ করে আওয়ামী লীগের পিরিয়ডে যারা ইউনিভার্সিটি ছিল, আমরা তো এটা লক্ষ্য করেছি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে অথবা দাড়ি টুপি আছে এ ধরনের মানুষজনরা ডিসক্রিমিনেটেড হতো নানাভাবে, বুলিংয়ের শিকার হতো টিচারদের কাছে বা অন্য স্টুডেন্টদের কাছে। তো জব মার্কেটে এটা নিয়ে অনেক সময় আলোচনা হতো, মিডিয়াতে আসতো যে অমুকের দাড়ি টুপি থাকার কারণে তার চাকরি হয় নাই, অথবা বিসিএসে ভাইভাতে বাদ দিয়ে দিছে তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে, কারো হয়তো বাবা মাদ্রাসার শিক্ষক দেখে জব হয় নাই। এ ধরনের ঘটনা কিন্তু নানান সময় আলোচনা হতো। মানুষের মধ্যে একটা পারসেপশন সবসময় আছে, অ্যানেকডোটাল কিছু এভিডেন্স, যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে বা দাড়ি টুপি থাকলে, হিজাব থাকলে, লেবাসের কারণে এই ইয়েরা বঞ্চিত হয় চাকরির বাজারে গিয়ে। কিন্তু এটার কোনো রিসার্চ এভিডেন্স নাই, মানে মুখে মুখে প্রচলিত, সবাই বুঝে, কিন্তু এটার কোনো এভিডেন্স নাই যে আমি বলতে পারি এটা। তখন আমার কাছে মনে হলো জিনিসটা আসলে মানে মুখে মুখে পারসেপশন হিসেবে আমরা বুঝতেছি, অ্যানেকডোটাল এভিডেন্স আছে, অনেকে পত্রিকায় কেউ কেউ কলম টলমও লিখেছে যে মাদ্রাসা হওয়ার কারণে বঞ্চিত হয়েছে। তখন আমার হলো যে আমি দেখি একটা এভিডেন্স জেনারেট করতে পারি কিনা, আসলেই এক্সিস্ট করে কি না, নাকি এটা জাস্ট মুখে মুখে কথা, অথবা ব্যাপারটা কি এরকম যে হয়তো দুই একটা প্রতিষ্ঠানে হয়, সরকারি চাকরিতে হয়, প্রাইভেটগুলোতে হয় না, বা ইন জেনারেল হয় না, এটা টেস্ট করার জন্য তখন আমি এটা করি। এটার একটা বিখ্যাত কাজ আছে ইউএসএতে, আফ্রিকান আমেরিকান ভার্সেস হোয়াইট আমেরিকানদের মধ্যে লেবার মার্কেটে ডিসক্রিমিনেশন হয় কি না। তো ওই ব্যাপারটা আসলে আমাদের ক্লাসে পড়া ছিল, পাঠ্য ছিল। ওটা একটা মানে ব্রেক থ্রো ছিল আমার জন্য। ওটা পড়তে পড়তে আমার মাথায় চিন্তা আসলো জিনিসটা তো আমরা দেখতে পারি বাংলাদেশের জন্য। আপনি কাজটা যখন করেছেন 2023 সালে সম্ভবত, 22-23-এর দিকে, 23 সালে আমি একটা কনফারেন্সে এটা পেপার প্রেজেন্ট করার পরে অনেক আলোচিত হয়েছিল বাংলাদেশে, প্রায় অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয়েছিল। তখন যে ডিসক্রিমিনেশনটা ছিল, এটা কি আওয়ামী ফ্যাসিজমের কারণে হয়েছিল, নাকি এই ডিসক্রিমিনেশনটা এখনো লেবার মার্কেটে চালু আছে? তো ওটা আমরা যেটা করেছিলাম যে আমরা একটা এগুলোকে অডিট স্টাডি বলে বা করেসপন্ডেন্স স্টাডি বলে। অডিট স্টাডির নানান ধরন আছে। এটা যেটা আমরা করছি যে আমরা কিছু ফিকটিশিয়াস রেজুমি তৈরি করছি, নিজেরা তৈরি করে এগুলো এমপ্লয়ারদেরকে পাঠাইছি জব সার্কুলার এগেনিস্টে, যে তারা এখান থেকে কাদেরকে ডাকে এটা দেখে। তো তাদেরকে আমরা ওই ডিফারেন্সিয়েশনটা করছি যে কেউ মাদ্রাসা থেকে, কেউ স্কুল থেকে, কারো দাড়ি টুপি আছে, কারো দাড়ি টুপি হিজাব এগুলো নাই, এ ধরনের করে, কেউ জেন্ডারের ভিত্তিতে মেল ফিমেল। তো এটা প্রথম রাউন্ডে আমরা যখন এই সার্ভেটা এক্সপেরিমেন্টটা করার পরে আমরা দেখলাম যে হ্যাঁ, যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে বা রিলিজিয়াস লেবাস আছে, এরা হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হয়, এরা কম কল পায় সিমিলার ব্যাকগ্রাউন্ড থাকার পরেও। তো ব্যাকগ্রাউন্ড সিমিলার রাখার জন্য আমরা যেটা করতাম যে 8টা করে সিবি আমি পাঠাতাম প্রতিটা জবে, এবং সেই 8টা সিবি সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং কাছাকাছি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। ধর একটা জব হয়তো অ্যাকাউন্টিং রিলেটেড, তো 8টা সিবি আমরা হয়তো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এরকম ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পাঠাতাম।
তো ওখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি এদের সিভি সিমিলার, এভরিথিং সিমিলার, জিপিও সিমিলার, এক্সপিরিয়েন্সও সিমিলার, কিন্তু তারা হয়তো কয়েকজনরে ডাকতেছে না প্রাইমারি সিলেকশনের মধ্যে। তো ওভাবে ধরে আর কি ওই কল ব্যাকটাকে আউটকাম ধরে আমরা অ্যানালাইসিসটা করছি। এটা তো ডিটেল প্রসেসের ব্যাপার, এখানে এক্সপ্লেন করার দরকার নেই। তো যেটা হচ্ছে যে তো আমরা পেলাম যে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কম কল ব্যাক পায়। আরও কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং ছিল যে ছেলেরা বেশি ডিসক্রিমিনেটেড হয়, মেয়েরা রিলেটিভলি কম হয়। তারপরে হচ্ছে যে আবার জেন্ডার পার্সপেক্টিভে যদি দেখি যে আমরা ওভারঅল তেমন কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন দেখি নাই, মানে নারী পুরুষের মধ্যে তেমন কোনো ভেদাভেদ দেখি নাই। কিন্তু আবার আমরা যখন আরও ডিপ ডাউন করে দেখি তখন দেখি যে নারীরা বেশি কল পেতে হচ্ছে যেই জবগুলোতে হচ্ছে কাস্টমার ডিল করতে হয়, মানে ফ্রন্ট ডেস্কের অথবা সরাসরি সেলসের কাস্টমারদেরকে ডিল করতে হয় এই ধরনের জবে। আবার হচ্ছে যেই জবগুলো লো পেইং জব, কম বেতনের চাকরি, এগুলোতে মহিলাদেরকে বেশি রাখে। সো যদিও আমরা দেখি সোসাইটিতে জেন্ডার ডিসক্রিমিনেশন নাই জব মার্কেটে, কিন্তু আসলে ইনহারেন্ট মানে একটা প্রসেসের মধ্য দিয়ে আছে যে মেয়েদেরকে হচ্ছে কম বেতনের চাকরিগুলোতে বেশি কল করে, যেগুলোতে কাস্টমার ডিল করতে হয় এগুলোতে বেশি ডাকে। আবার ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা কিছু ডিফারেন্স দেখেছি, যেমন মিডিয়াতে ডিসক্রিমিনেশনটা দেখেছি আমরা সবচেয়ে বেশি এগেনিস্ট মাদ্রাসা বা রিলিজিয়াস পোশাক আশাক এগুলো। আবার আইটি সেক্টরে আমরা খুব একটা এখানে আমি ডিসক্রিমিনেশন একটা বিষয় জানতে চাই, সেটা হলো আমির জামাতের সাম্প্রতিক সময়ে আমরা একটা বক্তব্য দেখেছি, তিনি মেয়েদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছেন। এটা কি কোনো কারণে ডিসক্রিমিনেশন তৈরি করতে পারে? এটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে আলাপ হতে পারে, এটা একটা আলাপের বিষয় যে 5 ঘন্টা এটা আমি জানি না ওনারা কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছেন কি না, হয়তো করেছেন। তো এটাতে যেটা হতে পারে, যেমন নারীদের জন্য মানে এই যাদের মায়েদের জন্য যদি 5 ঘন্টা কর্মঘণ্টা করা হয়, পজিটিভ নেগেটিভ দুটো সাইড আসতে পারে। এরপর আমরা হয়তো কম্পেয়ার করতে পারি। প্রথমত হচ্ছে যে যদি নারীদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা করা হয় এবং সেটার কিন্তু তাকে 8 ঘন্টার জন্যই পে করা হবে প্রতিষ্ঠানের উপর, যদি এটা বাধ্যতামূলক থাকে, তাহলে প্রতিষ্ঠানগুলো যেটা মনে করতে পারে যে আমি একটা মেয়েকে না নিয়ে একটা ছেলেকে যদি নেই তাহলে আমার হচ্ছে তো বেটার, আমি 8 ঘন্টা কাজ করাবো, 8 ঘন্টার বেতন দেবো, কিন্তু মেয়েকে নিলে আমার 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন দিতে হবে, আমার তো 3 ঘন্টা লস। আনলেস এটা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট যদি দিয়ে দেয় তাহলে সমান আমার কোনো লস নাই। গভর্নমেন্ট যদি না দেয়, কোম্পানিকে যদি দিতে হয় একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে, তাহলে তার জন্য এটা একটা বার্ডেন। আর গভর্নমেন্টকে যদি দিতে হয় 3 ঘন্টার করে ওই বেতনটা, তাহলে এটা গভর্নমেন্টের জন্য একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন। সেটা দেখতে হবে যে গভর্নমেন্টের সেই ক্যাপাসিটি আছে কি না। যদি গভর্নমেন্ট না দেয় তাহলে এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি হওয়ার চান্স আছে যে তাহলে আমি মহিলাদেরকে নিব না, কম নিব। এটা আবার এটার কাউন্টার আর্গুমেন্ট হতে পারে, এটা মানে কাউন্টার হতে পারে যে আমরা যখন প্রথম নারীদেরকে যখন দেয়, যেমন মাতৃত্বকালীন ছুটি ইনিশিয়েট করি, এটা যেমন সম্ভবত 4 সপ্তাহ, তারপর 2 মাস বা 3 মাস করে 6 মাস এখন নারীদেরকে দেয়। এটাও কিন্তু সিমিলার একটা কনসার্ন ছিল যে আমি নারীদেরকে যদি হায়ার করি, বিশেষ করে আনমেরিড মেয়েদেরকে যদি হায়ার করি, এখন এটা সে বিয়ে করবে, তার বাচ্চা হবে, তাহলে তাকে আমি ছুটি দিতে হবে 6 মাসে, তাকে বেতন দিতে হবে। তো এটাও কিন্তু সিমিলার কনসার্নটা ছিল শুরুর দিকে, তাহলে হচ্ছে মেয়েদেরকে মানুষ হায়ার করবে না। এক্স্যাক্টলি সিমিলার যে আমি এখন যেটা বলতেছে, উনি যেটা প্রপোজ করলেন যে 5 ঘন্টা কাজের জন্য দিবেন মায়েদেরকে, আবার আমরা যেটা বলছি মাতৃত্বকালীন 6 মাসের ছুটি দিব বা এরকম সুবিধা দিব। তো এই কনসার্নটা কিন্তু আমরা ওভারকাম করতে পারছি। মানে এখন কিন্তু এই জন্য কাউরে ডিসক্রিমিনেট করা হয় না যে তারে আমি হায়ার করলে 6 মাস ছুটি দিতে হবে, তার চেয়ে আর তারে না নেই, এইটা কিন্তু হয় না। কারণ এটা আমরা কি ওভার দ্য টাইম এটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছি যে হ্যাঁ এটাই হচ্ছে নর্ম। তো এইটা হচ্ছে মানে ফ্যামিলি এবং হচ্ছে এই যে আমার ইকোনমি দুটোর মধ্যে এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কী হচ্ছে যে মানুষজন কাজ করতে করতে এরকম হচ্ছে, আর ফ্যামিলি হচ্ছে না। যে অনেক মহিলাদেরকে আমি দেখেছি যে তারা বিয়ে শাদী করে না, কারণ বিয়ে শাদী করলে সে পিছিয়ে যাবে তার কলিগদের থেকে। ফ্যামিলি হবে, বাচ্চা বাবা, বিয়ে করলেও বাচ্চা নেবে না, বাচ্চা নিলে হচ্ছে পিছিয়ে যেতে হবে, বা বাচ্চা নিলেও হাইস্ট একটা বাচ্চা নেবে, আর বেশি নেওয়া যাবে না, কারণ তাহলে সে কেরিয়ারে পিছিয়ে যাবে, বাকিরা তো এগিয়ে যাচ্ছে। তো এই কনসার্নগুলো যেটা হয়, এই ক্যাপিটালিস্ট এই মানে এটা একটা সময় গিয়ে ফ্যামিলিটা গৌণ হয়ে যায় মানুষের কাছে,
যে আমাকে ছুটতে হবে, ফাইট করতে হবে। আর এই প্রসেসের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রার যে এক্সপেন্স এটা যত বেশি বাড়তে থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে পাগলের মতো ছুটতে হয়, কাজ করতে হয়, ইনকাম করতে হয়, নাহলে ফ্যামিলি সংসার চলবে না। তো এইটা এখন যদি কোনো একটা গভর্নমেন্ট এটা চিন্তা করে, ওয়েস্টার্ন গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টগুলো কিন্তু এখন বাচ্চা নেওয়ার জন্য ইনসেন্টিভ দেয়, আচ্ছা, নানানভাবে ইনসেন্টিভ দেয়। তো এইটা যেমন কারণ ওদের অনেক দেশে হচ্ছে নেগেটিভ পপুলেশন গ্রোথ হচ্ছে কোনো দেশে। তো এই জন্য হচ্ছে ইভেন কোনো কান্ট্রিতে পপুলেশন গ্রোথটা ঠিক আছে মুসলিমদের কারণে, মুসলিমদের রিলেটিভলি বাচ্চা কাচ্চা বেশি, তো এইটা ব্যালেন্স করতেছে আর কি। আদারওয়াইজ এটা একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যে বাচ্চা কাচ্চা কমে যাচ্ছে। এবং এইটা আমাদের দেশেও কিন্তু এই প্রভাবটা পড়বে আজ হোক আর কাল হোক, যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে যদি পাগলের মতো ইনকাম করার পেছনে দৌড়াইতে হয়, তখন ফ্যামিলির যে ভ্যালুজ বা ফ্যামিলি গঠন করা, বাচ্চা কাচ্চা পালন করা, এগুলো তো তখন একটা বার্ডেন হয়। খুব স্বাভাবিক। আমাদের এই জেনারেশনটা পারতেছে যে ফ্যামিলি জব করে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনে জব করেও বাচ্চা কাচ্চা পালতে পারতেছে। এটার একটা কারণ হচ্ছে যে আমাদের আগের জেনারেশনের মায়েরা জব মার্কেটে কম, বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে নানি দাদিদের সাপোর্ট পাচ্ছে। পরের জেনারেশনে গিয়ে কি হবে? পরের জেনারেশনে গিয়ে এই সাপোর্টটা পাওয়া যাবে না, কারণ এখনকার মায়েরা ওয়ার্কিং উইমেন হওয়ার কারণে পরের জেনারেশনের, তাহলে পরের জেনারেশনের মায়েরা যারা আসবে তাদের বাচ্চা লালন পালনের জন্য অন্য মেকানিজম বের করতে হবে। তো এইটা আমি মনে করি যদি বাস্তবায়ন করা যায়, এটা একটা যুগান্তকারী ব্যাপার হবে, যে আমি মায়েদেরকে একটা রিলিফ দিচ্ছি, পার্টিকুলারলি প্রথম 2 বছর যখন ব্রেস্ট ফিডিং করতে হয়। তো ওই সময়টাতে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয়, যেমন আমরা 6 মাসের যে ছুটি দিচ্ছি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের টাইমটাকে, এটা যেমন ওভার দ্য টাইম সোসাইটিতে অ্যাকসেপ্ট হয়েছে, আমার মনে হয় এটা নিয়ে অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে, পক্ষে বিপক্ষে অনেক মত আছে। আমাকে বললো আমি 2 পক্ষে অনেক কথা বলতে পারবো, কিন্তু আলটিমেটলি আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিসে প্রায়োরিটি দিব। দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ডিসক্রিমিনেশন হয় কিনা, যে নারীরা জব মার্কেট থেকে একদম ছিটকায় যায় কিনা, এটা একটা কনসার্ন। আরেকটা কনসার্ন হচ্ছে যে তার কেরিয়ারের যে গ্রোথ সেইটা কন্টিনিউ করে কিনা। তো এইখানে হচ্ছে যে বাচ্চা লালন পালন করতে গিয়ে জব ছেড়ে দিতে হচ্ছে পার্মানেন্টলি, এইটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমি জানি না কোথাও আছে কিনা। এটার সংখ্যাটা কিন্তু অবজারভেশন থেকে বলতে পারি এটা হিউজ। যে এটা শুধু এখানে না, বাংলাদেশে না, ইউএসএতেও অনেক মায়েরাই জব ছেড়ে দিতে হয় বাচ্চা লালন পালন করতে গিয়ে। এই ক্ষেত্রে যদি কর্মঘণ্টা কম হয় তখন কিন্তু তারা হয়তো এটা চালিয়ে নিতে পারে। এটার অন্যান্য অনেক সলিউশন আছে, যেমন কর্মক্ষেত্রগুলোতে যদি ডে কেয়ার সেন্টার চালু করা যায় বাচ্চাদেরকে, অনেক জায়গাতে কিন্তু এটা ইন প্র্যাকটিস আমাদেরও কোনো প্রতিষ্ঠানে আমাদের দেশে এটা হয়। যেমন আমি ব্র্যাকে কাজ করেছি, ওখানে যেমন মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার থাকে, বাচ্চাদের জন্য ওনাদের 2 ঘন্টা পর পর বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটুখানি ব্রেক দেওয়া হয় 20 মিনিটের বা 10 মিনিটের। তো ওটা যদি দিনে 4 বার এরকম ব্রেক দেওয়া হয়, সে কিন্তু ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ছুটি এরকমই পায়, মানে 1.5 ঘন্টা ছুটি সে বাই দিস টাইম পাইতেছে, আবার লাঞ্চের ব্রেক আছে। সো এইটাকে মানে 5 ঘন্টা না হয় হয়তো 6 ঘন্টা বলতে পারি এরকম। এইটা কিন্তু করতে হবে, যদি কর্মঘণ্টাটা কমিয়ে আনা যায়। এটা নট নেসেসারি যে একটা না কমিয়ে আনবে, হতে পারে যে এরকম যে 8 ঘন্টা সময় সে অফিসে থাকতেছে, কিন্তু তার জন্য একটা যদি ডে কেয়ার সেন্টার থাকে পাশেই, তাকে আমি 2 ঘন্টা পর পর ব্রেক দিচ্ছি, তাহলে বাচ্চাটা মায়ের কানেকশনটা পাচ্ছে এবং ব্রেস্ট ফিডিং করানো যাচ্ছে, বাচ্চার যে ন্যাচারাল যে ফুড সেটা সে পাইতেছে। এই ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে করা যায়। আবার কিছু কিছু সেক্টর এটা সম্ভব হবে না, যেমন মেডিকেল কেয়ারের ক্ষেত্রে বা আরও যেগুলোতে, বা গার্মেন্টসের প্রোডাকশনের ক্ষেত্রে হয়তো এগুলোতে ডিফিকাল্ট হবে, কিন্তু অনেক সেক্টর আছে যেখানে পসিবল। তো এটা হইতে পারে যে অন্যান্য সেক্টরগুলো তো একটা সলিউশন কিন্তু আসলে চিন্তা করে গবেষণা করে বের করে আনা সম্ভব, এটা হয়তো সম্ভব হবে, মানে যদিও ভাবে আলাপ করে। আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের লেবার মার্কেটের জব ডিসক্রিমিনেশনের কথা বলছিলেন, আমি সেই জায়গাতে যে প্রশ্নটা রেখেছিলাম যে আসলে এই ডিসক্রিমিনেশনটা কি এখনো কন্টিনিউ আছে? আচ্ছা, তো ওই ডিসক্রিমিনেশনের এটা যেটা আমরা দেখেছি এখনও কন্টিনিউ আছে কিনা আমি তো জানি। আমরা 2টো এক্সপেরিমেন্ট করেছি। আমি প্রথম এক্সপেরিমেন্ট যেটা করলাম ওটাতে হলো যে এই ডিসক্রিমিনেশনটা এক্সিস্ট করে, এই জিনিসটা আমরা এভিডেন্সটা প্রুভ করলাম। তো তখন এটা আমি তো অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করেছি। তো একটা কোশ্চেন ছিল যে ডিসক্রিমিনেশনের সোর্সটা কি। এটা নিয়ে এটার যেমন এই থিওরিটিক্যালি 2টো সোর্স ধরা হয়, যে এই একটা হচ্ছে যে স্টিরিওটাইপ থেকে
এক ধরনের ডিসক্রিমিনেশন হওয়া, যে আমি এই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আমি পছন্দ করি না, এই ধরনের একটা হয়। আরেকটাকে বলে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিমিনেশন, যে পার্টিকুলার কোনো একটা কমিউনিটির যদি আসলেই স্কিল লো থাকে, তাহলে মানে কালো আমেরিকানদের সাদা আমেরিকানদের ক্ষেত্রে এই ধরনের ইয়ে হতো। তো এটা কি ওই টেস্ট বেসিসে না, টেস্টের কারণে যে এদেরকে অপছন্দ করি, প্রিফারেন্সের কারণে, নাকি স্ট্যাটিস্টিক্যাল কারণে, এটা কোশ্চেন ছিল। তখন আমরা এটা দেখার জন্য আরেকটা স্টাডি করি, এক্সপেরিমেন্ট করি। ওই এক্সপেরিমেন্টে আমরা তখন একটা নতুন ক্যাটাগরির সিভি ইন্ট্রোডিউস করি। কিছু আছে হাই কোয়ালিটির সিভি, কিছু লো কোয়ালিটির সিভি, যেটাতে হচ্ছে যদি এই ডিসক্রিমিনেশনটা স্ট্যাটিস্টিক্যাল কারণে হয়, তাহলে হাই ক্যাটাগরির সিভি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ডিসক্রিমিনেশনটা কমে যাবে। রাইট। তো এটা আলটিমেটলি আমরা দেখেছি যে এটা স্ট্যাটিস্টিক্যাল না, মানে হাই লো দুই গ্রুপের জন্য এই ডিসক্রিমিনেশনটা থাকতেছে মাদ্রাসা স্টুডেন্টদের এগেনস্টে। তখন আমরা আর ইভেন রিলিজিয়াস মানে কোয়ালিটি যত হাই হোক না কেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে মানে সে, হ্যাঁ। এবং সেকেন্ড এক্সপেরিমেন্ট আমরা যখন করি, তখন কারো আর দাড়ি টুপি হিজাব ছিল না, সবাই জেনারেল ড্রেসের পোশাকের ছিল, তো জেনারেল অ্যাটায়ার ছিল। তো ওটাতে আমরা দেখলাম শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ডিসক্রিমিনেটেড হচ্ছে, এবং সেইটা কনসিস্টেন্ট লোয়ার গ্রুপ এবং হায়ার গ্রুপ দুই গ্রুপের জন্যই। তো ওটা থেকে আমরা কনক্লুড করেছি যে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিমিনেশন না, এটা আসলে টেস্ট বেসিসের, অর্থাৎ প্রিফারেন্সের বেসিসে, যে আমি পার্টিকুলার গ্রুপটাকে পছন্দ করি না, সামহাও এদেরকে নিতে চাই না। এখন এটার রুট কজ কী হতে পারে, নানান এক্সপ্লেনেশন হতে পারে। এটা হতে পারে যে গ্লোবাল একটা ইসলামোফোবিয়া কাজ করছে সারা দুনিয়ায়। এইটা ওয়েস্টের জন্য যেটা হয় যে ওভারঅল সব মুসলমানরাই এফেক্টেড হয়, যে মুসলিম এই জন্য ডিসক্রিমিনেটেড হচ্ছে ইসলামোফোবিয়ার ইয়েতে। আর মুসলিম দেশগুলোতে যেটা হয়, এটা যারা প্র্যাকটিসিং বা যাদের লেবাসে বা ব্যাকগ্রাউন্ডে রিলিজিয়াস অ্যাফিলিয়েশন বোঝা যায়, তারা সেখানে ডিসক্রিমিনেটেড হয়। এবং এটা শুধু বাংলাদেশে না, এটা নিয়ে ইস্তাম্বুলে একটা কনফারেন্স হয়েছিল, ইসলামোফোবিয়া ইন মুসলিম মেজরিটি কান্ট্রিজ। তো আমি ওদের পেপারগুলো দেখেছি, কাছাকাছি থিমগুলো নিয়ে ওরা আলাপ করেছে, অনেকগুলো পেপার বইও পাবলিশ করেছে তারা। তো মুসলিম মেজরিটি কান্ট্রিতে এটা হয়। তো এটা একটা সোর্স, যে ইসলামোফোবিয়া। আর আরেকটা সোর্স হতে পারে যে এই যে আমাদের যেটাতে যদি আমরা পাই নাই, স্ট্যাটিস্টিক্যাল প্রুফটা পাই নাই, কিন্তু ওই যে মনে করা হয় যার দাড়ি টুপি আছে সে মনে হয় একটু কম জ্ঞানী হয়, মানে ব্যাপারটা এটা আমাদের মাইন্ডসেটের মধ্যে সামহাও ঢুকেছে, যে দেখতে একটু হুজুর হুজুর, তার মানে সে কম বোঝে। ইভেন সে যদি একদম সায়েন্টিস্টও হয়, মনে করো হুজুর আবার সায়েন্টিস্ট কীভাবে, দেখবে অনেক সময় বলবে যে বলবে আপনাকে দেখে মনে হয় না মানে আপনি এত জ্ঞানী, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে। কারণ চেহারা দেখে কেন বোঝা যায় না, কারণ চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে বা টুপি আছে। এখন আমাকে অনেকে এটা আজকে আপনি যেমন জিজ্ঞেস করছেন, অনেকেই জিজ্ঞেস করছিল যে মানে আমি কিভাবে এটা নিয়ে ইন্টারেস্টেড হলাম। তা আমি তো আমার নিজের আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, এবং আমার দাড়ি টুপি নাই, আমার লেবাসেও কোনো কিছু নাই। সো আমি পার্সোনালি তো এগুলোর কারণে কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হই নাই। তেমন এটা ছিল আসলে, এটা নিয়ে আমার ফ্রেন্ডদের অনেককে দেখেছি, যেমন আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে দু একজনকে আমি দেখেছি, ওরা একই এই জিনিসটার ছিল যে আমরা যখন পাশ করে বের হই, একদমই সিমিলার ফ্রেন্ড যারা, মানে সিমিলার ইন টার্মস অফ তাদের একাডেমিক রেজাল্ট এবং অন্য যোগ্যতায়, আমি দেখছি কেউ অনেক দিন স্ট্রাগল করছে জব পেতে। আরেকজন হয়তো সাথে সাথে পেয়ে গেছে, একজন স্ট্রাগল করতেছে, একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছে, সামহাও বাদ পড়ে যাচ্ছে। তো তখন আমার মনে হয়েছে যে এটা হয়তো তার এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং দাড়ি টুপির কারণে। তো এইটাই মানে আলটিমেটলি তো প্রুফ হলো এটা। আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কারণে তো স্টুডেন্টরা নানানভাবে বুলিংয়ের শিকার। তো আমার ফ্রেন্ডকে আমার এক টিচার বলছিল যে দাড়ি দেখে করতেছে, এগুলো কাটো না কেন, মানে এগুলো কেন করতেছে। ও বলছে আমি তো হাফেজ, আমি নামাজ পড়াই। বলছো আচ্ছা, তোমার তো মানে আষ্টে ফিষ্টে বাধা, তোমার তো করার নাই। তো বলতো তুমি বাবু পড়বা ফাজিল কামিল মাদ্রাসায় পড়বা, আলিয়ায় যাবা, তুমি কেন এখানে আসছো আমাদের এখানে, মানে ব্যাপারটা এরকম যে ইউনিভার্সিটি তো আমাদের, তুমি কেন এখানে আসছো, তুমি কেন এখানে পড়বা। বলতো আমার কাছ থেকে পয়সা নিয়ে যাও, রেজার কিনো, যদি পয়সা না থাকে, এ ধরনের অপমান করা, এ ধরনের কথাবার্তা দেখেছি। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্ট খুবই ভালো, মানে এগুলোর দিক থেকে। অন্যান্য ডিপার্টমেন্টে বা সোশ্যোলজিতে যেগুলো শুনি মারাত্মক লেভেলে ইসলামোফোবিয়া আছে, আমাদের এখানে ওরকম ছিল না। একজন টিচারই ছিল যিনি ক্লাসে সেগুলো বলতো, উনি আমাদের ফার্স্ট ইয়ারে পড়ানোর পরে বাদ পড়ছে, আর কাউকে পড়ান নাই। অন্যদের মধ্যে আমি ওরকম দেখি নাই, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে এ ধরনের ইসলামোফোবিক আচরণ দেখি নাই, এক দুজনের মধ্যে ছাড়া। আপনার রিসার্চে আপনি কি সমাধানটা নিয়ে আলোচনা করেছিলেন যে আসলে এই যে ডিসক্রিমিনেশন, এখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি? এটা নিয়ে আলাপ করেছি, যে আপনি যেটা বলছেন এখন এক্সিস্ট করে কিনা এটা আমি জানি না, যেহেতু এখন আমাদের আর কোনো এক্সপেরিমেন্ট হয় নাই এরপরে, জানি না। কিন্তু মাইন্ডসেটটা থাকতে পারে
যে এই পার্টিকুলার গ্রুপকে তারা সামহাও পছন্দ করতেছে। আর গত পিরিয়ডে যেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে বা দাড়ি টুপি আছে, এরা পটেনশিয়াল জঙ্গি, এ ধরনের একটা আলাপ আলোচনা, ইভেন যারা টাকনুর উপর জামা কাপড় পরে এরাও সন্দেহ তালিকার মধ্যে আছে, এই জন্য হয়তো এগুলো ছড়াইতে পারে। এখন এক্সিস্ট করে কিনা জানি না। তো একটা প্রশ্ন কী যেন ছিল যে আসলে সমাধানটা কোথায়? সমাধানটা কি, সমাধানটা নিয়ে এটা নিয়ে আমি কিছু রিকমেন্ডেশন আমার ডিজার্টেশনে নিয়ে আসছিলাম। একটা হচ্ছে আমাদের এখানে যেমন সিভিতে আমরা এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড সহ ইনফরমেশান ইনক্লুড করি বায়োডাটার মধ্যে, এবং মানুষের ফটো থাকে, অ্যাড্রেস থাকে, ডিটেল ইনফরমেশান থাকে। মানে কেউ যদি কাউকে ট্রেস করতে চায় তাহলে ইজিলি ট্রেস করতে পারে। এইটা কিন্তু ডেভেলপ কান্ট্রিতে আমি দেখিনি। মানে ইউএসএতে একটা স্টুডেন্টের যদি আন্ডারগ্রেড ডিগ্রি থাকে তাহলে হাই স্কুল কোথায় পড়ছে ডাজেন্ট ম্যাটার, হাই স্কুলের ইনফরমেশান তার সিভিতে থাকবে না, এটা ইরিলেভেন্ট। যে তার যদি আন্ডারগ্রেডের পরের থেকে যে ডিগ্রিগুলো সেগুলোই শুধু মেনশন করবে, যে আন্ডারগ্রেড করছে, মাস্টার্স করছে, অথবা শুধু আন্ডারগ্রেড করছে, শুধু আন্ডারগ্রেড ডিগ্রিটাই ওখানে থাকবে, বা আর কোনো ট্রেনিং নিয়ে থাকলে সেগুলো মেনশন করবে। সেখানে প্রার্থীর কোনো ছবি থাকবে না। তারপরে হচ্ছে তার বাসার অ্যাড্রেস বা এগুলো থাকবে না। অনেকগুলো স্টাডি এরকম হয়েছে যে বাসার অ্যাড্রেস কোথায় এটার বেসিসেও ডিসক্রিমিনেশন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডিস্টেন্সের কারণে ডিসক্রিমিনেশন হয়, চেহারার কারণে ডিসক্রিমিনেশন হতে পারে, আর ওই রেসের কারণে তো হয়, জেন্ডারের কারণে হয়, এ ধরনের স্টাডি তো আছে। তো এখানে একটা সলিউশন হতে পারে যে আমাদের মানে আমরা যেহেতু দেখেছি এটা একদমই প্রাইমারি সিলেকশানে কিন্তু বায়াস কিন্তু অনেক জায়গায় ডিসক্রিমিনেশন অনেক জায়গায় হতে পারে। ইভেন হায়ার করার পরেও নানান প্রমোশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হতে পারে, কত টাকা স্যালারি অফার করতেছে এটাতে হইতে পারে, ইন্টারভিউতে ফাইনাল ইন্টারভিউতে গিয়ে ডিসক্রিমিনেশন হইতে পারে। আমরা যেটা করতেছি এটা হচ্ছে একদমই সব কিছুর আগে প্রথম সিভি দেখে যে বাছাই করে সেই বাছাইয়ের ক্ষেত্রে করে কিনা, এইটা আমরা দূর করতে পারি আমরা যদি সিভিতে এই পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশানগুলো মানে মানুষের ব্যাকগ্রাউন্ড আইডেন্টিফাই করতে পারে, এই ইনফরমেশানগুলো যদি না থাকে, মানে ছবি যদি না থাকে, ছবি দেওয়ার বাধ্যতামূলক না থাকলে তাহলে তার দাড়ি টুপি আছে কি না, হিজাব পরে কি পরে না এটা জানবে না, সে তার শুধু কোয়ালিফিকেশান দেখবে। আর এসএসসি এইচএসসির ইনফরমেশান যদি না থাকে, এটা ইরিলেভেন্ট ইনফরমেশান, এটা দরকারই নেই কোনোভাবে, রিলেভেন্ট না, এটা যদি না থাকে তাহলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের দেশের পার্সপেক্টিভেও কি এসএসসি না কোনোভাবেই দরকার নাই। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি ফর এক্সাম্পল আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স থেকে পাশ করে বের হয়েছে 2 জন স্টুডেন্ট। তো এরা যখন ইন্টারভিউ দিতে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এই পর্যন্ত এসএসসি ইন্টারমিডিয়েট রিলেভেন্ট, এরপর আর রিলেভেন্ট না। এরপর তো সে 5টা বছর এখান থেকে ট্রেনিং পাইতেছে। তো 5টা বছর ঢাকা ইউনিভার্সিটিতে ট্রেনিং পাওয়ার পরে তার এসএসসিতে কোথায় পড়ছে, 5-এ বৃত্তি পেয়েছিল কিনা, 8-এ স্কলারশিপ পাইছে কিনা, ওই পুরস্কার পাইছে কিনা, এটা তো রিলেভেন্ট না। কারণ সে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে একটা কম্পিটিটিভ প্রসেসের মধ্য দিয়ে, তার মানে তো সে তার যোগ্যতার প্রমাণ দিয়ে আসছে। সে যদি এই যোগ্য না হইতো তাহলে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেত না। আর সে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লোজ সাবজেক্টে চান্স পাওয়া মানে কি, সেই ইউনিভার্সিটিতে কাছাকাছি পজিশনে চান্স পাইছে। ধরেন ইকোনমিক্সে যদি ভর্তি হতে হয়তো 1 থেকে 200-র মধ্যে বা 300-র মধ্যে চান্স পেয়েছে, তার মানে হচ্ছে সে তো একদম টপ লেয়ারের স্টুডেন্ট। তারপরে সে তার এসএসসির ব্যাকগ্রাউন্ড কি এটা তো এখানে আসলে রিলেভেন্ট না। যদি রিলেভেন্ট হয়, কখন রিলেভেন্ট হবে, যদি তার এসএসসি ইন্টারমিডিয়েটের কোনো স্কিল না থাকার কারণে সে দুর্বল হয়, প্রথমত হচ্ছে সে চান্সে পাবে না, দ্বিতীয়ত হচ্ছে চান্স পাইলেও ভালো সাবজেক্ট পাবে না, দ্বিতীয়ত হচ্ছে সিমিলার সাবজেক্টে চান্স পাওয়ার পরে যদি তার স্কিল কম থাকে তাহলে সে সেখানে ভালো রেজাল্ট করবে না। তো ইকোনমিক্সে ভর্তি হওয়ার পরে 2টাই স্টুডেন্ট যদি 3.5 পায় তাহলে এই 2 জনের মধ্যে তার কোনো পার্থক্য নাই, মানে এসএসসি ইন্টারমিডিয়েটের উপর বেসিস করে। সো এই ইনফরমেশান দরকার নাই সিভিতে। এইটা গভর্নমেন্ট যদি চায় যে ডিসক্রিমিনেশনের এগেনস্টে যদি পলিসি ডেভেলপ করতে চায় তাহলে এটা একটা পলিসি হতে পারে যে সিভিতে ছবি এবং ইনফরমেশান, এসএসসি ইন্টারমিডিয়েটের ইনফরমেশান, রিলিজিয়াস ইনফরমেশান এগুলা মেনশন করতে পারবে না। জেন্ডার ইনফরমেশান না দিলে আমরা নাম দেখে বুঝে যাই, এটা হয়তো করতে পারবো না। কিন্তু এখন আমি তো আর ওগুলো টেস্ট করি না, এগুলো হয়তো রেশিয়াল কারণে হতে পারে। ফর এক্সাম্পল একটা যদি নন বাঙালি স্টুডেন্ট ভার্সেস বাঙালি স্টুডেন্ট হয় সে কারণেও হতে পারে, রিলিজিয়াস কারণেও হতে পারে, তো ওগুলো নানান ডিসক্রিমিনেশনের কারণে হয়তো হতে পারে। তো এটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে অন্তত এসএসসি ব্যাকগ্রাউন্ডের কারণে, এসএসসি ইন্টারমিডিয়েট ব্যাকগ্রাউন্ডের কারণে আরও অন্য কারণে ডিসক্রিমিনেশন হয়, যেটা আমরা এখানে টেস্ট করি নাই, যে কে হচ্ছে ঢাকা শহরের স্কুল কলেজে পড়ছে ভার্সেস কে গ্রামের স্কুল কলেজে পড়ছে। এটা আমি যেমন এই যে বিইউপিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা মারাত্মকভাবে করে। বিইউপিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা অনার্স মাস্টার্সের রেজাল্টসের চেয়েও বেশি প্রায়োরিটি দেয় যে ঢাকার স্কুল কলেজে পড়ছে কিনা। এইটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে ঢাকার স্কুল কলেজে হলে তারা প্রায়োরিটি দেয়, তাদের ধারণা হয়তো ঢাকার স্কুল কলেজে যারা পড়ে তাদের ইংলিশ ভালো, হয়তো এই কারণে টিচার নিয়োগের ক্ষেত্রে। তা এইটা কিন্তু নানান কারণে এরকম ডিসক্রিমিনেশন হয়, যে এই ইভেন মানে
ভালো ছাত্র হওয়ার পরেও অনেকে এগুলোর কারণে ডিসক্রিমিনেশনের শিকার হয়। তো এগুলো আমরা যদি এই এখন ডিসক্রিমিনেশনের জিনিসটা কি, যে কোনো জিনিস যদি সমাধান করতে হয় প্রথম দরকার কি, যে এই ডিসক্রিমিনেশনটা যে এক্সিস্ট করে এইটা প্রমাণ হওয়া, এভিডেন্স তৈরি হওয়া, সেইটা আমি কাজটা করেছি। সো আমার কাজটা আমি করে দিয়েছি একজন একাডেমিক হিসাবে, গবেষক হিসাবে। আমার কাজ হচ্ছে সোসাইটিকে জানানো, পলিসি মেকারদেরকে জানানো যে এখানে ডিসক্রিমিনেশন আছে। দেন নেক্সট স্টেপের কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট, যারা রাইটস নিয়ে কাজ করে, তারা এটা নিয়ে কাজ করবে যে এই ডিসক্রিমিনেশন আছে, এটা চেঞ্জ করা দরকার, এটা নিয়ে পলিসি ডেভেলপ করা দরকার। থার্ড স্টেজে হচ্ছে পলিসি মেকার, যারা গভর্নমেন্ট, তারা এটা নিয়ে পলিসি ইয়ে করবেন, ডেভেলপ করবেন। এটা যেমন ইউএসএতে সাদা কালোদের মধ্যে হিউজ ডিসক্রিমিনেশন ছিল, এগুলো নিয়ে অনেক আইন কানুন হয়েছে। আমাদের দেশে জেন্ডার নিয়ে ডিসক্রিমিনেশন ছিল নারী পুরুষের, এখন কিন্তু কেউ নারীদের এগেনস্টে ডিসক্রিমিনেশন করতে হলে 10 বার ভাববে। কারণ এগুলো নিয়ে আমরা পলিসি ডেভেলপ করেছি, নানান অ্যাওয়ারনেস ডেভেলপ করেছি, কাজ হয়েছে। তারপরে যেমন ডিজেবলদের নিয়ে ইউএসএতে কাজ হয়েছে, যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, এই ধরনের মানুষজনের এগেনস্টে ডিসক্রিমিনেশন হইতো রিক্রুটমেন্টে বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে, অ্যাক্সেসের ক্ষেত্রে, নানান জিনিসে, এগুলো নিয়ে ওদের আইন হয়েছে, এখন অনেক জায়গায় অ্যাক্সেস এসেছে। আমাদের দেশে এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। তো এখানে হচ্ছে যে এভিডেন্স জেনারেট করা, অ্যাক্টিভিজম অ্যান্ড পলিসি ডেভেলপমেন্ট। তো প্রথম কাজটা আমি করেছি, এভিডেন্স জেনারেট করেছি। এখন যারা এগুলো রাইটস নিয়ে কাজ করতে চায়, যারা মাদ্রাসায় স্টুডেন্টরা আছে, তারা যদি সচেতন হয়, তারা এগুলো নিয়ে কাজ করতে পারে, পলিসি ডেভেলপমেন্ট হতে পারে। নেক্সট গভর্নমেন্ট আসলে বা এই গভর্নমেন্টের সময় আপনি এখানে যেভাবে বর্ণনা করলেন, এখানে শুধু আসলে মাদ্রাসা স্টুডেন্ট না, আপনি এই যে এসএসসি এইচএসসির যে রেজাল্ট থাকা না থাকা, অথবা লোকালিটি কোন জায়গার যে বিষয়গুলো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সবার জন্যই। এবং উইয়ার্ড ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিগুলাই রিক্রুটমেন্টের, টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এসএসসি এইচএসসি রেজাল্ট দেখে। এটা যে দুনিয়ার কোন লেভেলের হাস্যকর ব্যাপার, যে তারা মনে করে যে আমি এসএসসি এইচএসসিতে যদি শর্ত দিয়ে দিই তাহলে আমি হচ্ছে কোয়ালিটি এনশিওর করতেছি। কিন্তু এইটা যে এইটা যে কোন লেভেলের স্টুপিডিটি, এটা বললে আমি ভুল বলবো না, যেটা যে নাম্বার 1 স্টুপিডিটি, যে ইউনিভার্সিটিতে টিচার রিক্রুট করবে, তারা তখন দেখেছে এসএসসিতে সে কী পয়েন্ট পেয়েছে, এইচএসসিতে সে কী পয়েন্ট পেয়েছে। এটাতে হয় গ্রামের স্টুডেন্টরা ডিসক্রিমিনেটেড হয়, কারণ গ্রামের স্টুডেন্টরা রিলেটিভলি জিপিএ কম থাকে, যারা গ্রামের স্কুল কলেজে পড়ে। শহরে তো গন্ডায় গন্ডায় A+ থাকে। আমি যখন কলেজে ভর্তি হয়েছি, আমি দেখছি আমাদের আশেপাশে যারা 4.5 অ্যাবাভ রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছে, আমি দেখছি আমি তো ওদের চেয়ে ভালো, কিন্তু আমার রেজাল্ট হচ্ছে 3.69। আমি যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমার এসএসসি 3.69, ইন্টারমিডিয়েট 4.50। এই রেজাল্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি যাদেরকে পড়িয়েছি, ওরা তো ডাবল A+ নিয়ে আসা, ঢাকার টপ স্কুল থেকে আসা। তার মানে তো আমি স্টুডেন্ট হিসাবে ইনহেরেন্টলি তাদের চেয়ে খুব খারাপ না, বা তাদের অ্যাটলিস্ট সমকক্ষ, কিন্তু আমার সিজিপিএ কম। এইটার নানান কারণ আছে। তো এইটা হচ্ছে এই পলিসিগুলোর কারণে আরিফিন সিদ্দিক ঢাকা ইউনিভার্সিটি এটা করেছে, এটার কারণে গ্রামের স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শিবির ভাই একটু এসএসসির রেজাল্ট সিবিতে থাকা না থাকা নিয়ে যদি কথা বলছি, আমি এখানে একটু একটা বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি ডেইলি স্টারে এসএসসি বা এইচএসসি পরীক্ষাগুলোতে যারা আসলে ফেল করে, তাদের নিয়ে আপনার একটা লেখা ছিল, আবার সেখানে একটা নতুন একটা পথে বের করবার জন্য আপনি একটা ফর্মুলা দিয়েছেন বা একটা প্রস্তাবনা আপনি দিয়েছিলেন, যে আসলে একটা বা দুইটা সাবজেক্টে কেউ যদি ফেল করে, ওদেরকে আসলে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। এই জায়গাটাতে কিন্তু প্রতি বছর, ইনফ্যাক্ট এবছর আমরা দেখলাম যে এইচএসসিতে অলমোস্ট 50% শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। সো এই জায়গায় কি কোনো সলিউশন বের করা যায়? না, এইটা নিয়ে আমি ওই লেখাটাই বলেছিলাম। এসএসসি রেজাল্টের পরে এই লেখাটা লিখেছিলাম যে যারা এসএসসিতে 1 সাবজেক্ট বা 2 সাবজেক্টে ফেল করেছে, এই স্টুডেন্টরা কি হয় যে 1 বছর বসে থাকতে হয়। সে হয়তো ওই 1 সাবজেক্টে পরীক্ষা দেবে, তারপর কলেজে যাচ্ছে, তার মানে তার লাইফ থেকে কিন্তু 1 বছর হারায় যাচ্ছে। তো 1 বছর যে তার লাইফ থেকে হারায় যাচ্ছে, এটা যে শুধু তার লস তা না, এটা কিন্তু দেশেরও লস। কারণ আমি ওখানে একটা নাম্বার দেখিয়েছি যে এই যতগুলো স্টুডেন্ট ফেল করেছে, আমার এখন নাম্বারটা মনে নেই, এতগুলি স্টুডেন্ট 1 বছর যে লস হচ্ছে, এখন কিন্তু তার কোনো ইনকাম নাই, তার জিডিপিতে সে কোনো কন্ট্রিবিউট করতেছে না, বরং সে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। মেয়েদের বিয়ে হয়ে যাবে, ছেলেদেরকে কাজে পাঠিয়ে দিবে, অথবা অন্য কোনো কিছু করবে, ঘুরে ফিরে সময় নষ্ট করবে। তো 1 বছর যে সময় নষ্ট হচ্ছে, এরা যদি 1 বছর সময় নষ্ট না হতো, তাহলে গ্র্যাজুয়েশন হয়তো 1 বছর আগে যদি সে অনার্স মাস্টার্স পাস করে,
তারপরে সে 1 বছর আগে যদি জব মার্কেটে যায়, 1 বছরে সে যদি 20,000 টাকা করেও ইনকাম করে, তাহলে জিডিপিতে হিউজ একটা কন্ট্রিবিউশন হবে। আমি ওখানে নাম্বারটা লিখেছি, এই করেছিলাম ডেইলি স্টারের ওই লেখাটায়। তো আমার প্রস্তাবনা ছিল যে এই 1 বছরটা তাদেরকে বসিয়ে রেখে আসলে কোনো লাভ নাই। একটা সাবজেক্ট ফেল করছে বা 2টা সাবজেক্ট ফেল করছে, এটা কিন্তু সে যদি কলেজের পড়াশোনা শুরু করে দেয়, পড়াশোনার পাশাপাশি পরের বছর দিয়ে পাস করতে পারবে। মানে ইউনিভার্সিটিতে যেটা হয়, ইউনিভার্সিটিতে আমার 4 বছর অনার্সে কী হয়, ফার্স্ট ইয়ার যদি কেউ একটা সাবজেক্টে ফেল করে, এটা কিন্তু সে পরের বছর দিয়ে পাস করে ফেলতে পারে। সেকেন্ড ইয়ারে কিছু থাকলে থার্ড ইয়ারে দেয়, ফোর্থ ইয়ারে দেয়, মানে 4 বছরের মধ্যে সে পাস করলেই হচ্ছে। ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করতে পারে। তো এসএসসি লেভেলে কেউ যদি ফেল করে, সে কিন্তু ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করে যেতে পারে। তাহলে সে পরের বছরের সাথে যদি পাস করে যায়, ইন্টারমিডিয়েটটা তার অন টাইম শেষ হয়ে যাবে। ইন্টারমিডিয়েট পড়তে পড়তেই সেটা করবে। ইউএসএতে হাই স্কুল সিস্টেমটা হচ্ছে 9 to 12। আমাদের যেমন প্রাইমারি হচ্ছে 1 থেকে 5, তারপরে হচ্ছে 6 থেকে 10 আমাদের হাই স্কুল, আমরা 11-12কে বলি কলেজ। তো ওদের হচ্ছে যে 1 থেকে 5 এলিমেন্টারি বা প্রাইমারি, 6 থেকে 8 ক্লাস এটা হচ্ছে ওরা বলে মিডল স্কুল, আর 9 থেকে 12 এটাকে বলে হাই স্কুল। আচ্ছা, হাই স্কুল শেষ করে দেন তারা কলেজে যায়। ওদের ওখানে কলেজ মানে হচ্ছে ইউনিভার্সিটি, বেসিকলি আন্ডারগ্রেড ডিগ্রি। তো 9 থেকে 12তে ওদের হচ্ছে হাই স্কুলটা করে ওরা। এটা আমাদের অনার্সের মতো, 4 বছর অনার্স আমরা যেমন করি, ওই 4 বছরের হাই স্কুল করে ওরা। হাই স্কুলের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম। তো ওখানে ওরকমই হয় কিন্তু, যে ফার্স্ট ইয়ার 9-এ যদি কেউ কিছু ফেল করে, 10-এর সময় এগুলো রিকভার করে, বা 10-এ হলে 11th গ্রেডে, 12th গ্রেডে, মানে 4 বছরের মধ্যে এই রিকোয়ার্ড কোর্সগুলো শেষ করলেই হলো। তো আমাদের এখানে আমরা চাইলে এটা চালু করতে পারি। এটা ইভেন আমাদের এখানে প্রতিষ্ঠান সেপারেট হলেও এটা সম্ভব, যে কলেজে আমরা যদি করি, যে কলেজে স্কুলে যারা 1-2 সাবজেক্ট ফেল করছে তারা এখন কলেজে ভর্তি হতে পারবে। সে কলেজের রেগুলার পড়াশোনা চালিয়ে যাবে, আর পরের বছর শুধু পরীক্ষার সময় সেই 2টা সাবজেক্ট পরীক্ষা দিবে এসএসসির। এখন যেটা করে 2 সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, সে পাশ করে গেল, তার কলেজের পড়াশোনা এগিয়ে গেল। 2 সাবজেক্টের জন্য কিন্তু তার 1 বছর নিরবিচ্ছিন্ন পড়াশোনার দরকার নেই, মানে শুধুই ওটাতে পড়াশোনা, কলেজের পড়াশোনার পাশাপাশি ওটা করতে পারবে। তো ওটা আমি প্রস্তাব করেছিলাম। আরও কিছু অল্টারনেটিভ প্রস্তাবনা ছিল ওখানে, বাট মেজর কথাটা হচ্ছে এটা, যে এদের 1 বছরের সময়টা নষ্ট না করা। কিন্তু আমি জানি না আমাদের এটা অ্যাকসেপ্ট হবে কিনা। আমার সাথে একজন গার্ডিয়ান যোগাযোগ করছিলেন, ওনারা একটা রিট করেছিলেন হাইকোর্টে। ওই রিটের রেজাল্ট আমি জানি না যে কি হলো, বাট এটা সম্ভব হতো আর কি, যদি আমরা চেষ্টা করতাম। এডুকেশন একটা রেভলিউশনারি চেঞ্জ আসতো আমাদের ওয়ার্কফোর্সকে কাজে লাগানোর ক্ষেত্রে, হিউম্যান ক্যাপিটাল। আপনি তো সোচ্চার নামে একটা প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটিকে আপনি বলছেন টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আপনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এবং ইনফ্যাক্ট পরবর্তীতে আপনার ডক্টরেট বা পোস্ট ডক, আপনি মোটা দাগে বলা যায় একজন অ্যাকাডেমিশিয়ান। সেই জায়গা থেকে আপনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে ইনফ্যাক্ট এই টর্চারের মতো একটা বিষয় নিয়ে আপনি কাজ করার প্রেরণা কোত্থেকে পেলেন, আর সোচ্চার নিয়ে আপনি কীভাবে আগাচ্ছেন? সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ, এটা ইউএসের ইলিনয় স্টেটে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন। আমরা এটাকে বলছি হিউম্যান রাইটস রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অর্গানাইজেশন। এটা শুধু অ্যাক্টিভিজম না, এটা হচ্ছে মানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম বলা যেতে পারে, প্লাস হিউম্যান রাইটস রিসার্চ। তো ওটা আমরা কাজটা চিন্তা করলাম কি, যে বাংলাদেশে নানান ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, এবং এখানে দেশি বিদেশি অনেক অর্গানাইজেশন কাজ করে, কিন্তু ইউনিভার্সিটিগুলোতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, এটা নিয়ে কোনো অর্গানাইজেশন ওভাবে কাজ করে না পার্টিকুলারলি। এটা আমরা চিন্তা করলাম যে এটা 2টা কারণ হতে পারে। একটা হতে পারে যে বাংলাদেশে এত বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, ইউনিভার্সিটিকে আলাদা করে ফোকাস করার কিছু নাই। আরেকটা হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যে লেভেলের টর্চার হয়, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, এইটা সারা দুনিয়ায় ইউনিক। আল্লাহ দুনিয়ার কোথাও এরকম নাই। সারা দুনিয়ায় ইউনিভার্সিটির ডমগুলো হচ্ছে মানুষের জন্য সেকেন্ড হোম। মানে ইউএসএতে যেটা হয়, যে মানুষ হাই স্কুল শেষ করা পর্যন্ত সাধারণত ফ্যামিলির সাথে থাকে 18 বছর পর্যন্ত, তারপরে সে ইউনিভার্সিটিতে আসে, তখনই প্রথম সে ফ্যামিলির বাইরে বের হয়, ডর্মে আসে। তখন সে যেন ফ্যামিলিকে মিস না করে, বা একটা নতুন জায়গায় আসলো, এটাকে সে যেন তার হোমের মতো মনে করে, ইউনিভার্সিটি ডর্ম যেন তার সেকেন্ড হোম হয়, এটার জন্য নানান আয়োজন থাকে, মানে তাকে কমফোর্ট দেওয়ার জন্য নানান অনুষ্ঠানের মাধ্যমে, নানান সুযোগ সুবিধার মাধ্যমে, হেল্পের মাধ্যমে। তো এখানে এসে সে ভালো ফিল করে। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি, আমি 18 বছর পড়াশোনা করে মা বাবার কাছ থেকে এসে ইউনিভার্সিটিতে আসলাম, তারপর আমি এখানে এসে মনে হচ্ছে একটা জাহান্নামে ঢুকে গেলাম। আমাকে এই গণরুমে থাকতে হবে, আমাকে এই গেস্ট রুমে হাজিরা দিতে হবে, পলিটিক্যাল পার্টির সাথে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, গালাগালি সহ্য করতে হবে, আমাকে থ্রেট করা হবে, ইভেন মিছিলে গিয়ে জোরে স্লোগান না দিলে আমাকে এসে টর্চার করা হবে, নানানভাবে ইন্টারোগেট করা হবে, আমার ফোন চেক করবে, আমাকে বের করে দিবে, একটু বেশ কম হলে যে হল থেকে
থেকে চলে যাও, তোমার এখানে থাকতে পারবে না, নানান ধরনের। আর এর বাইরে আবার র্যাগিংয়ের নামে অন্য ধরনের ম্যানার শেখানোর নামে টর্চার করা হবে, শারীরিক মানসিক অনেক ধরনের টর্চার হয়, এগুলো তো আছেই। এর বাইরে গত 15 বছর আমরা যেটা দেখেছি যে একদম একজন স্টুডেন্টকে ধরে নিয়ে একটা পার্টিকুলার রুমে সারা রাত ধরে টর্চার করা। বাংলাদেশে এই ক্যাম্পাসগুলোতে ভায়োলেন্স কিন্তু নতুন কিছু না, ভায়োলেন্স ইভেন স্বাধীনতার আগেও ছিল। ক্যাম্পাসে মারামারি হয়, এক ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠনের সাথে বা পুলিশের সাথে এলাকাবাসীর সাথে মারামারি করে। তো ওগুলোতে হয় যেটা, যে দুইটা গ্রুপ তাদের মধ্যে মারামারি করতেছে, যে গ্রুপ দুর্বল তারা মার খাইতেছে, যাদের সাথে পুলিশ থাকতেছে তারা একটু শক্তিশালী থাকে, ওগুলো হয় তাদের মধ্যে। হয়তো সাধারণ পথচারীরা অনেক সময় আহত নিহত হয়, সেটাও হয়। কিন্তু এখন গত 15 বছর আমরা যেই প্যাটার্নটা দেখেছি এটা টোটালি ডিফারেন্ট, এটা আনপ্রেসিডেন্টেড। যে একটা স্টুডেন্টকে ধরে নিয়ে একদম উৎসব করার মতো করে মারা, সারা রাত ধরে মারা, মাঝখানে মারতে মারতে অবশ হয়ে গেলে তাকে একটু কোক খাওয়াচ্ছে বা সফট ড্রিঙ্কস খাওয়ায়া, ভাত খাওয়ায়া আবার সুস্থ করতেছে, গান বাজিয়ে কিন্তু ওরা গান বাজিয়ে মজা করতে করতে পেটাচ্ছে। এবং আবরার ফাহাদের ক্ষেত্রেও এমনটাই কিন্তু হয়েছে। এক্স্যাক্টলি, আবরার ফাহাদের কেসটা সামনে আসার পরে আমরা প্রথম জানলাম যে কতটা ভয়াবহ ব্রুটাল হয় এগুলো। এর আগে আমরা দেখছি কি 2জন ছাত্রকে মারা হয়েছে, মেরে পুলিশে দিয়ে দিছে, তো এটা কি হয় যায় 2জন ছাত্র আহত হয়েছে, এটা কিন্তু কেউ জানে না যে কোন লেভেলের আহত হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে। একটা ছেলেকে সারা রাত ধরে পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলছে। তো আবরার ফাহাদের ঘটনার পরে এটা একটা শকিং হলো আমাদের কাছে, যে তার শরীরের দিকে তাকানো যাচ্ছে না, কালশিটে দাগ পড়ে গেছে এরকম। তো এইটা আমরা চিন্তা করলাম যে এই এরিয়াটা নিয়ে কেউ কাজ করছে না, এটা হাইলাইটেড হওয়া দরকার। আরেকটা জিনিস ছিল যে এই টর্চারার যারা, এরা কিন্তু রিওয়ার্ডেড হচ্ছে সোসাইটিতে। এরা এদেরকে পলিটিক্যাল পার্টিতে পদবি দেওয়া হয়, সিনিয়র পজিশন দেওয়া, যে যত বেশি টর্চার করতে পারে। তারপর হচ্ছে এদেরকে গভর্নমেন্টের বিভিন্ন জব পজিশনে দেওয়া হচ্ছে, ইভেন স্কলারশিপ দেওয়া হচ্ছে, PM ফেলোশিপ দিয়ে বাইরে পাঠানো হচ্ছে। তো এই যে রিওয়ার্ডিং সিস্টেমের কারণে এটা কিন্তু একটা সাইকেল তৈরি করছে, যে তুমি যত বড় টর্চারার তত বড় পজিশন পাবা ভবিষ্যতে। তো এইটা তৈরি করে একটা ছাত্র, যেমন আবরার ফাহাদের হত্যার পরে অনেক খুনিদের ফ্যামিলি বলছে বা এলাকার মানুষ বলছে এই ছেলে তো এরকম ছিল না কখনো, এই ছেলে তো এলাকায় থাকতে খুবই ভদ্রনম্র ছিল, বুয়েটে গিয়ে কি এমন হলো যে সে এরকম খুনি হয়ে গেল, টর্চারার হয়ে গেল। কিন্তু বুয়েটের লোকজন বলতেছে সে তো ফার্স্ট ইয়ার, মানে আরও গত কয়েক বছর ধরেই সে এভাবে পিটায় মানুষকে। তাহলে দুইটা কিন্তু মিলতেছে না। তার মানে হচ্ছে এই ছেলেটা আদতে খারাপ না, বা আদতে তার স্বভাব চরিত্র এরকম ছিল না, ইউনিভার্সিটিতে আসার পরে সে এই প্রক্রিয়াটার মধ্যে ঢুকে এরকম হয়ে গেছে। প্রথমত হলে উঠতে হবে, আমার একটা সিট নিশ্চিত করতে হবে, তারপর আমার পলিটিক্যাল একটা পদবি পাইতে হবে, তারপর আমার একটা গভর্নমেন্ট জব পাইতে হবে, এগুলো লোভে সিস্টেমে এই সাইকেলের মধ্যে ঢুকে গিয়ে সে হয়তো একজন ভয়ঙ্কর মানুষ হয়ে যাইতেছে। এখন এইটা যদি আমরা মানুষের কাছে তুলে না আনতে পারি, তাহলে কিন্তু এই মানুষের সিম্পেথিটা তৈরি হবে না। যে একটা মানুষকে মারছে, এইটার খবর যে একজন মানুষ আহত হয়েছে, আর একজন মানুষকে সারা রাত ধরে টর্চার করা হয়েছে, সিগারেটে সেকা দেওয়া হয়েছে, তাকে তার গোপনাঙ্গে আঘাত করা হয়েছে, তার পুরো শরীরে পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলছে। এই তো ইনফরমেশনটা মানুষ যখন জানবে, তখন মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। এইটা আমাদের ছিল যে আমরা এই ঘটনাগুলো নিয়ে আসতে চাই। অ্যাটলিস্ট বিচার তো হয় না, অ্যাটলিস্ট একটা সোশ্যাল একটা পাবলিক শেমিংয়ের মধ্যে পড়বে হয়তো তারা, অথবা হচ্ছে ভবিষ্যতে যদি বিচার হয় এই সুযোগটা তৈরি হবে। তো ওটা থেকে আমাদের চিন্তা ছিল যে আমরা তাহলে এই ডকুমেন্টেশনগুলো করা শুরু করব। এখন পর্যন্ত কয়টা ডকুমেন্ট করেছে? আমরা ওই যে আমার যেটা ছিল যে আমি ল এবং ইকোনমিক্সে পড়বো, তো এখন ইকোনমিক্সে তো আমি পড়ছি, কাজ করতেছি। হিউম্যান রাইটসের কাজ কিন্তু সাধারণত লয়ের মানুষের কাজ, তো এইটা আমার সরাসরি একাডেমিক এরিয়া না। তো কাইন্ড অফ আমার ওই যে ল অ্যান্ড ইকোনমিক্সের একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হয়তো কিছুটা এখানে লিগ্যাল সাইডে কাজ করার সুযোগ হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় 500+ মানুষ রিচ আউট করছে যারা ভিকটিম হয়েছিল। আমরা 100-র বেশি মানুষকে ইন্টারভিউ করেছি। আমরা ইন্ডিভিজুয়াল স্টোরিগুলো আমরা পাবলিশ করতেছি ডকুমেন্টেশনের ক্ষেত্রে, যে ইনক্লুডিং মানে টর্চারারদের প্রোফাইল, যে টর্চারাররা এখন কে কোথায় আছে সেগুলো সহ পাবলিশ করতেছি। আর আমরা গত বছর অক্টোবরে একটা রিসার্চ রিপোর্ট পাবলিশ করেছি 50 জন ভিকটিমের সাক্ষাৎকার সহ, যারা আবরার ফাহাদ স্টাইলে টর্চার্ড হয়েছিল।
তো ওখানে আমরা এই টর্চারের ধরন কি, কেন টর্চার করা হয়, কি কি কারণে হয়, কোন সময় টর্চার বেশি হয় কম হয়, কেন হয়, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা কেন বেশি ভিক্টিম হয়, নানান ইস্যুসগুলো নিয়ে ওই রিপোর্টে অ্যানালাইসিস করেছি এবং কিছু রিকমেন্ডেশন দিয়েছি ইউনিভার্সিটিগুলোকে যে কীভাবে এই ক্যাম্পাসগুলো সেফ করা যায় বা স্টুডেন্টদেরকে এই হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো বন্ধ করা যায় ক্যাম্পাসে। ওটা এর বাইরে আমরা আরও কিছু কাজ করছি। আমাদের গবেষণা একটা কাজ, ডকুমেন্টেশন আর একটা কাজ। এর বাইরে আমরা লিগ্যাল সাপোর্ট দিই, যারা মামলা করতে চায় বা বিচার প্রার্থী হতে চায় এদেরকে। আমাদের আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটা দিয়ে আমরা হচ্ছে ট্রমা ম্যানেজমেন্ট এবং সাপোর্ট দিয়ে থাকি, মেন্টাল হেলথ এবং ট্রমা রিলেটেড। এই টর্চারগুলো এরকম যে মানে মানুষ এতটা ট্রমাটিক হয়, এটা নিয়ে আমি তো আরেকটা পডকাস্টে ডিটেল আলোচনা করেছিলাম। আজকে তো আমরা অনেক কথা বলছি, এখানে হয়তো বেশি ফোকাস করতে পারবো না। যে মানুষের শারীরিক ক্ষতটা মিটে যায় অনেক সময় হয়, কিন্তু তার যে মানসিক ক্ষতটা তৈরি হয় এটা সারা জীবন ধরে থেকে যায়। একজন ভিকটিমের কথা আমরা জানি যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে গেছে টর্চার্ড হয়ে, মাস্টার্সও করে নাই, মাস্টার্সের সময় টর্চার্ড হয়েছিল, সে মাস্টার্স ইনকমপ্লিট রেখে চলে গেছে এবং সে 10-12 বছরে আর ঢাকায় আসে নাই কোনো দিন। যে ঢাকায় গেলে সে আবার মার খাবে, আবার টর্চার্ড হইতে পারে, ওরা আবার ওকে মারবে। তো ইভেন আমি পরে শুনলাম যে হাসিনা পতনের পরে তাকে বলা হচ্ছিল যে মানে হাসিনার পতন হয়ে গেছে, এখন ঢাকায় গেলে অসুবিধা, তখনও সে বিশ্বাস করতে পারতেছে না, মানে সে মেন্টালি একটু হয়ে গেছে আর কি। এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার মার খেয়েছে, পরে পড়াশোনা অফ করে দিতে হয়েছে বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, অন্য ইউনিভার্সিটিগুলোতে শারীরিকভাবে। আবার অনেকে মেয়েরে জেলে দেওয়া হয়েছে, তারপরে সে দীর্ঘদিন ধরে জেলে কাটাইতে হয়েছে, মামলা ঘানি টানতে হয়েছে, একাডেমিক্যালি পিছিয়ে পড়ছে শারীরিকভাবে। তো সেদিন মহসিন হলে রাকিবের ইয়েটা আসলো যে সে বলছে আমার ছেলেটাকে আমি এখনও কোলে নিতে পারি না, মানে শারীরিকভাবে এরকম অক্ষম হয়ে গেছে যে এক দফা মেরে ছেড়ে দেওয়ার পর আবার ধরে নিয়ে এসে আবার পিটাইছে, হসপিটালে গিয়ে টর্চার করছে, আবার পুনরায় এ ধরনের ঘটনা ঘটেছে। সিগারেটে সেকা দেওয়া হয়েছে, পানি খেতে চাইলে প্রস্রাব খাওয়াইছে। একটা মেয়ে ভিকটিম ছিল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, তাকে র্যাগিংয়ের নাম করে টর্চার করে, শীতের রাতে নক করে তার গায়ে ঠান্ডা পানি ঢালছে, মানে এই ধরনের বরিশাল ইউনিভার্সিটির একটা ভিকটিম, ওকে পানি চাইছিল, পরে প্রস্রাব খাইতে দিছে, মানে এরকম যে মেরে নিয়ে নদীতে ফেলে দিব, কে কী করবে, এরকম টাইপের ব্যাপার। তো এইটা যে সিভিয়ার লেভেলে চলে গেছে এবং এইটা যে কোনো একটা একাডেমিক ইনস্টিটিউশন এটা হতে পারে, এটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না। তো এটার জন্য আমরা আমাদের এই কাজের মেইন ফোকাস হচ্ছে যে ক্যাম্পাসগুলোকে স্টুডেন্টদের জন্য সেফ করা, ক্যাম্পাসগুলো যেন সত্যিকার অর্থে তাদের সেকেন্ড হোম হয়। যে একটা ইউনিভার্সিটিতে এসে এখন যেমন বুয়েটে একটা স্টুডেন্ট এসে কিন্তু ওই থ্রেটটা ফিল করে না, যে সে মনে করে এখন তারা চিন্তাও করতে পারবে না যে 5 বছর 7 বছর আগে তাদের সিনিয়ররা কী ফেস করে গেছে, এখন তারা কেমন লাইফটা কাটাচ্ছে ইউনিভার্সিটিতে। তো এইটা মানে ক্যাম্পাস টর্চার, এটা শুধু পলিটিক্যাল ইস্যুস না, এটা হচ্ছে টর্চারের যেটা হয়, এই টর্চারের কারণে হলগুলোতে একটা আতঙ্কের পরিবেশ থাকে, যে কোনো সময় যে কোনো স্টুডেন্টকে ওই রুমে বড় ভাই ডাকতে পারে, ডেকে নিয়ে সারা ইন্টারোগেট করবে, ফোন চেক করবে, টর্চার করবে। এইটা একটা মানে ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে কম বেশি সবাইকে যেতে হয়েছে। আমাদের কাছে অনেকে বলেছে যে আমি নিজে ভিকটিম হই নাই, কিন্তু আমার পাশের রুমেই এই টর্চার সেল ছিল, আমি প্রায় সময় চিৎকার শুনতাম, কান্না শুনতাম, কিন্তু আমি কিছু করতে পারি নাই। আমার ওই ইয়েটা আমাকে এখনও স্বপ্নের মধ্যে আমি এরকম দেখে ভয় পাই উঠি। মানে একজন বলছিল যে আমার ফ্রেন্ডকে আমার সামনে ধরে নিয়ে গেছে, আমার ফ্রেন্ড আমার দিকে তাকাইছিল, মানে হয়তো করতেছিল আমি কোনোভাবে হেল্প করতে পারি কিনা, কিন্তু ও বলো যে আমার যে এই ট্রমাটা, যে আমি আমার ফ্রেন্ডকে হেল্প করতে পারি নাই সেই সময়, আমি তো জানি ওকে ধরে নিয়ে যাচ্ছে মানে আজকে সারা রাত ধরে মারবে, কিন্তু আমি যদি কিছু করতে পারি না, এই যে মানে আমার গিল্টটা, এইটা আমাকে কুড়ে কুড়ে খাইতেছে, আমি এই ট্রমার মধ্যে দিয়ে গেছি। আমি তো বলি বাংলাদেশে হাসিনার পিরিয়ডে যত নির্যাতন সাপ্রেশন হয়েছে, ক্যাম্পাস টর্চার হচ্ছে সেকেন্ড হাইস্ট ফর্ম অফ টর্চার, এই সাপ্রেশন। হাইস্টটা আমরা যদি ধরে আয়নাঘরে গুম করে আয়নাঘরে নিয়ে টর্চার করা, সেকেন্ড হাইস্ট হচ্ছে এটা। আয়নাঘরে গুম করে নিয়ে একজন মানুষের যখন টর্চার করে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। সো গোপনে তাকে টর্চার করতেছে, কেউ দেখে না, কেউ জানে না, কারো বাঁচানোর উপায়ও নাই, কেউ জানেই না কোথায় নিয়ে রাখছে। কিন্তু ক্যাম্পাসে হলে যখন একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়, পুরো হল ভর্তি মানুষের সামনে সবাই জানে ওই ছেলেটাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে সারা রাত আজকে টর্চার করা হবে, এটাও সবাই জানে। পুরো হল ভর্তি 1000 স্টুডেন্ট সবাই জানে এটা টর্চার করবে, শিক্ষকরা জানে, কর্মচারীরা জানে, পুলিশ জানে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতেছে না বা উদ্ধার করার চেষ্টাও করতেছে না। এইটা ইভেন আয়নাঘরের টর্চারের চেয়েও আমি বলবো সিভিয়ার। ওখানে তো গোপনে হচ্ছে, এখানে প্রকাশ্যে হচ্ছে। এবং যারা রক্ষক ছিল, বাঁচানোর কথা ছিল, হল প্রভোস্ট বা ইউনিভার্সিটির প্রক্টর, ভিসি,
তারা এগুলোতে জড়িত ছিল। দুজন ভিকটিম মামলা করেছে, একজন বুয়েটের ভিসির বিরুদ্ধে, সাবেক ভিসির বিরুদ্ধে, একজন কুয়েটের সাবেক ভিসির বিরুদ্ধে মামলা করেছে, ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রভোস্টের ব্যাপারে নাম আসছে, কথা আসছে। তো এরকম শিক্ষকরা নানাভাবে জড়িত ছিল। একটা ছেলে বুয়েটে যে মামলা করেছে, সে যে করেছে যে তাকে খুঁজে পাচ্ছিল না, ছাত্রলীগ খুঁজতেছে তাকে মারবে, তখন ছাত্র কল্যাণ উপদেষ্টা ছিল ওই শিক্ষক সত্যজিৎ প্রসাদ বা কিছু, সে ওই স্টুডেন্টকে ফোন দিয়েছে তারকে জাস্ট লোকেট করার জন্য। তাকে ফোন দিয়ে বলছে তুমি কোথায় আছো, আমি আসছি, মানে আমি বাঁচাই দিব, এরকম ব্যাপার আর কি। তারপর সে নিয়ে এসে ছাত্রলীগের হাতে ধরায় তুলে দিয়ে চলে গেছে। তো এই ধরনের ঘটনা, এটা মানে কি বলবো, এটা নিয়ে তো এই যে জেনারেশন, যেটা বলতেছিলাম যে এই যে ট্রমাটা শুধু যারা ভিকটিম হয়েছে তা না, যারা ভিকটিম ছিল না কিন্তু অবজার্ভ করছে, এরাও প্যাসিভলি ভিকটিম। তো আমি জন্য আমার যে সার্ভেতে আমি যখন ওই যে নির্যাতনের করছিলাম, দুটা ক্যাটাগরি করছি, যে অ্যাক্টিভ ভিকটিম ভার্সেস প্যাসিভলি ভিকটিম। যে যারা দেখছে ভিকটিম হওয়াটা, সেও কিন্তু ভিকটিম, কারণ তাকে এটা দিয়ে একটা লেসন দেওয়া হচ্ছে, বেশ কম করলে তোমাকে এভাবে টর্চার করবো, সামান্য তুচ্ছ বিষয় নিয়ে টর্চার করছে। গার্ডিয়ানরা আবরার ফাদের ঘটনার পর তো এটা হয়েছে, গার্ডিয়ানরা অনেকে বলছে তোমার পড়াশোনার দরকার না, হল ছেড়ে চলে আসো, কারণ ছেলেই যদি না বাঁচে। আবরার ফাদের মা বলছে তো আমি এরকম জানলে বই থেকে নিয়ে আসতাম, দরকার তো নাই। তাহলে এই ওই পুরো জেনারেশনটা, আমরা একটা এন্টায়ার জেনারেশন একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, যে এই একটা জেনারেশনাল ট্রমা। কেউ নিজেরা টর্চার্ড হয়েছে এই জন্য ট্রমাটিক, আর কেউ টর্চার্ড হইতে পারে যে কোনো সময় সেজন্য ট্রমাটিক, কেউ পটেনশিয়ালি টেনশন করতেছে আমার ছেলে মেয়েটা সেখানে টর্চার্ড হবে, হইতে পারে সেটার জন্য ট্রমাটিক, আর কেউ হচ্ছে যে আমার সামনে অন্যদেরকে টর্চার করছে এটার জন্য সে ট্রমাটিক। এই পুরো এন্টায়ার জেনারেশনটা একটা ট্রমা নিয়ে বেঁচে আছে। এবং মানুষ যখন একটা ট্রমার মধ্য দিয়ে থাকে, তখন সে কিন্তু তার ফুল পটেনশিয়ালটাকে করতে পারে না, অ্যাচিভ করতে পারে না, তার যা সম্ভাবনা আছে সেটা। তো এইটাতে শুধু যে ওই ব্যক্তির লস হচ্ছে তা না, এটা তো আমাদের পুরো দেশের লস হচ্ছে। আমি যদি একদম ইকোনমিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যে একটা স্টুডেন্ট যতটুকু স্কিল ডেভেলপ করতে পারতো, সে তার চেয়ে যদি কম করে, তার মানে তার জিডিপিতে কন্ট্রিবিউশন কম হবে, মানে সে তার স্কিল ডেভেলপমেন্ট কম হলে তার ইনকাম কম হবে, তার কন্ট্রিবিউশন কম হবে, বা যোগ্যতা কম ডেভেলপ করতে পারলো। যদি সে শান্তিমতে কোনো ধরনের ভয় ছাড়া, ভয়হীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতো, এখন যেমন হচ্ছে, এটা যদি করতে পারে, তাহলে তো সে তার একাডেমিক এবং আদার কো কারিকুলার যত ধরনের কাজে তার যোগ্যতা আছে, প্রতিভা আছে, সবগুলো সে বিকশিত করতে পারবে। আমার তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা এসে মিছিল দিতেই শেষ। কেউ যদি স্বেচ্ছায় পলিটিক্স করে সেটা তার ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে বাধ্য হয়ে পলিটিক্স করতে হবে আমাকে, এইটাতে তো তার যোগ্যতার বিকাশ সে করতে পারতেছে না। তো এটা টোটালি রাষ্ট্রের লস। এবং আমরা যদি আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের এই জায়গায় ফোকাস না করি, তাহলে জাতি হিসেবে আমরা অনেক পিছায় থাকবো। এখন তো দেশের সিচুয়েশন বা ক্যাম্পাসের অবস্থা অনেকটা ভালো, তা এখন তো আমরা বলতে পারি যে এই ধরনের টর্চারের দৃশ্য হয়তো আমাদের আর দেখা লাগবে না। টর্চার দেখতেছি না, কিন্তু স্টিল আমরা র্যাগিংয়ের নামে অনেক টর্চারের ঘটনা দেখতেছি। রিসেন্ট টাইমে গণবিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা হয়েছে, একটা ছেলেকে সারা রাত ধরে নির্যাতন করা হয়েছে নানাভাবে। রিসেন্টলি বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে টর্চার করা হয়েছে। এগুলো যতটা না শারীরিক, তার চেয়ে বেশি হচ্ছে মানসিক যন্ত্রণা, কষ্ট দেয়া, অপমান করা, বুলিং করা। এই মাওলানা ভাসানীতে এরকম ঘটনা ঘটেছে, আরও কিছু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। তার মানে এগুলো এখনও বন্ধ হয় নাই। তো এইটার হচ্ছে যে দীর্ঘদিন এই প্র্যাকটিসটা দেখতে দেখতে মানুষের কাছে, অনেকের কাছে এটা নর্মাল হয়ে গেছে, যে র্যাগিং দেওয়া, টর্চার করা শারীরিক মানসিকভাবে, এগুলো তো কিছুই না, মানে সামান্য ব্যাপার। মেনার শেখাচ্ছে, বড় ভাই হিসাবে আমার একটু মানে দায়িত্ব আছে বা প্রভাব রাখার ব্যাপার আছে। তো এগুলো যে একটা স্টুডেন্টকে শারীরিক মানসিকভাবে কুড়ে খেয়ে দেয়, একদম শেষ করে দেয়। ইভেন অনেকে তো সুইসাইড করার মতো অ্যাটেম্পটও নেয়, যে আমার লাইফে তার কোনো ভ্যালু নাই। এখানে যেটা করে, এই যে হিউমিলিয়েশনের মধ্য দিয়ে সে যায়, এই হিউমিলিয়েশনটা মানুষের যে মানবিক মর্যাদা, সে মানুষ হিসাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তার যে ডিগনিটি, এটা তো একদম ধুলার সাথে মিশে যায়, টোটালি থাকে না। মানে একদম ওই যে ভাষায় বলছে ধৈঞ্চা, যে তো কোনো স্লেভ, যে আমি হচ্ছে এখানকার মাস্টার, তুই হচ্ছে স্লেভ, কোনো অধিকার নাই তোমার। আমি যা বলবো, যে ইউনিভার্সিটি গেটে ঢুকছো, আর কোনো হিউম্যান রাইটস নাই। তো আমরা যে কাজটা করতেছি, যে আমাদের অ্যাডভোকেসির কাজটা, যে অন্য অন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে এঙ্গেজ করা, যে এইখানে একটা সিভিয়ার লেভেলের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, যেটা নিয়ে কেউ কথা বলছে না আনফর্চুনেটলি, এটা নিয়ে কথা বলা দরকার। আমরা জাতিসংঘের সাথে কাজ করছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আরও অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করছি, ক্যাম্পাসগুলোতে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কাজ করছি। আমরা ক্যাম্পাসগুলোতে স্টুডেন্ট ক্লাব তৈরি করছি, যাতে তারাও অ্যাডভোকেসি করতে পারে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, মেন্টাল হেলথ সাপোর্টগুলো দিচ্ছি। তো নানান ফর্মে আমরা রিসার্চ এবং রিসার্চ, ডকুমেন্টেশন, লিগাল সাপোর্ট, মেন্টাল হেলথ অ্যান্ড ট্রমা রিলেটেড সাপোর্ট,
এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বা এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডভোকেসি করা যাতে আইন কানুন চেঞ্জ হয়, এগুলো নিয়ে কাজ করে ইউনিভার্সিটিগুলো। নানান ফর্মে কাজ করতেছি যে মানে একটা সেফ ক্যাম্পাস তৈরি করার জন্য। আপনাদের এই যে কার্যক্রমগুলো, এর মধ্যে আমরা একটা দেখলাম যে আপনারা নানান কিছু নিয়ে কিন্তু সার্ভে করেন। ইনফ্যাক্ট আমাদের যে বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, এখানে আপনাদের সার্ভে ছিল। আমি একটু জানতে চাই, আপনাদের সার্ভেগুলো অনেকটাই ট্রু প্রমাণিত হয়েছে বা ফ্যাক্টের কাছাকাছি ছিল? সামনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হতে যাচ্ছে অথবা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে আপনাদের কোনো সার্ভে হয়েছে কিনা বা করার পরিকল্পনা আছে কিনা? আমরা ক্যাম্পাসগুলোতে, আপনি ঠিক বলছেন, ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে করিনি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী 3টে বিশ্ববিদ্যালয়ে করেছিলাম। এবং 3টা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রিডিকশানও দিয়েছি যে অনেকেই তো থাকে যে রিভিল করে না। তো সাধারণত সার্ভেগুলোতে হয় যেটা যে রিভিল যে প্রেফারেন্সটা, যে আমি কাকে ভোট দিব বা দিব না, এই প্রেফারেন্সটা দেখানো হয়। এবং একটা বড় অংশ থাকে যে আমরা বলবো না বা বলতে চাই না এখন, অথবা এখনও ডিসাইড করি নাই, তো ওটাও প্রকাশ করেন। তো আমরা যেটা করেছিলাম যে এই আনডিসাইডেড, আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা করেছি ওটাতে করিনি, যে আমরা সার্ভেগুলো করেছি। আমাদের একটা ফোকাসও ছিল যে ক্যাম্পাসের টর্চারটাও কাভার করা। তো ওখান থেকে আমরা যে কত মানুষ টর্চার হয়েছে সেটাও দেখেছি, আর সাথে সাথে রেজাল্টগুলো ফোকাস করেছি। তো ইয়েতে যেটা করেছি পরবর্তীতে রাজশাহী এবং চট্টগ্রামে আমরা যেটা করেছি, আনডিসাইডেড ভোটার যারা, একটা মডেল ডেভেলপ করে আনডিসাইডেড ভোটাররা আলটিমেটলি কাকে ভোট দিতে পারে, তাদের আদার ডেমোগ্রাফিক ইনফরমেশন অ্যানালাইসিস করে আমরা এটা একটা প্রেডিকশান দিয়েছিলাম। এবং ওই প্রেডিকশানটা ভেরি ক্লোজলি মিলেছে, যেটার কারণে খুব আলোচিত হয়েছে। এটা যে 3টা ক্যাম্পাসে আমরা প্রেডিকশান দিয়েছি এবং আমাদের প্রেডিকশান অনুযায়ী মোটামুটি রেজাল্ট হয়েছে। শুধু চট্টগ্রামে ছাত্রদলের এজিএসের ক্ষেত্রে ওটা আমরা বলেছিলাম ক্লোজ কন্টেস্ট হবে, ছাত্রদলের এজিএস জিতেছে, যেটা আমাদের প্রেডিকশানের একটুখানি ডিফারেন্ট হয়েছে। তো এইটাতে আমাদের পরবর্তী যে এখন যেগুলো ইলেকশন হচ্ছে, জগন্নাথ, তারপর শাহজালাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওগুলো তো 3টাতে আমরা 3টা সার্ভে করেছি, এখনও রেজাল্ট পাবলিশ করিনি, অ্যানালাইসিস পর্যায়ে আছে। আর ন্যাশনাল ইলেকশন নিয়ে আমাদের প্ল্যান আছে, কিছু কনস্টিটুয়েন্সি বেসিসে কিছু সার্ভে করব মানুষের। বেসিক্যালি আমাদের ইয়ে ছিল যে মানে প্রেডিকশানের চেয়েও আমাদের মেন ইয়ে ছিল ইউনিভার্সিটিগুলোতে যে স্টুডেন্টরা কী চায়, ছাত্র সংসদদের বা ছাত্র সংসদের কাছে তাদের প্রত্যাশা কী, তাদের ক্যাম্পাসগুলোর প্রবলেমগুলো কী কী। আমাদের এ ছিল যে এতে করে যারা ক্যাম্পাসে কাজ করতেছে, ক্যান্ডিডেট যারা, তারা যেন এগুলো থেকে তাদের প্রমিসগুলো ইয়ে করতে পারে, চিন্তা করতে পারে যে ক্যাম্পাসে কি স্টুডেন্টরা কী চাও পাওয়া প্রত্যাশা আছে, কাদেরকে তারা ভোট দিতে চায়, তাদের কী কী এক্সপেকটেশান আছে, এগুলো যেন তারা জানে। ওগুলো নিয়ে ওটাই মেইনলি ফোকাস ছিল। যদিও মানুষজন কে জিতবে না জিতবে এটাই মানুষের কনসার্নের ব্যাপার হয় আর কি। তো আমাদের প্রেডিকশানগুলো খুবই ক্লোজলি মিলেছিল আর কি। এবং অন্য যারা জিতবে, কারা জিতবে এটা, এবং জিতলে কত % ভোট পাবে, এই প্রেডিকশানটা এইটা ইউনিক ছিল। এবং আমাকে এটার পরে অনেকেই মেসেজ দিয়েছে যে বাংলাদেশে এই প্রথম কোনো সার্ভে আমি দেখলাম যেটা একদম ট্রু রেজাল্টকে রিফ্লেক্ট করেছে। বাংলাদেশের সার্ভে নিয়ে, জরিপ নিয়ে মানুষের খুব বাজে ধারণা আছে যে এগুলা ভুয়া জরিপ বলে। কোনো আমরা ডাকসুতে দেখেছি এখানে মানে এমন ভাবে দেখানো হয়েছে যে এখানে ডাকসু দলের প্রার্থী হচ্ছে মানে এত % ভোট পেয়ে তারা জিতে যাবে। তো এইগুলো অনেক ভুয়া জরিপ হয়, অথবা ম্যাথোলজিক্যাল দুর্বলতার কারণে, হয়তো ভুয়া না কিন্তু ম্যাথোলজিক্যাল দুর্বলতার কারণে হয়। সার্ভে ম্যাথোলজি তো একটা পুরো ডিসিপ্লিন, মানে পড়াশোনার জ্ঞান। যেমন আমার ওয়াইফের পড়াশোনার প্রধান এরিয়া হচ্ছে সার্ভে ম্যাথোলজি, তো ওরা এটা নিয়েই কাজ করে। যে উনি কি সোচ্চারের কোনো দায়িত্বে আছেন? হ্যাঁ, ও সোচ্চারের আউটরিচ ডিপার্টমেন্ট, আউটরিচ এবং ওই ট্রমা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথেও কাজ করছে, রিসার্চ ডিভিশনেও কাজ করছে। আমাদের প্রথম যে রিসার্চ রিপোর্টটা পাবলিশ করেছি আমরা, ওটাতে অথর ছিল। তো ওরা হচ্ছে অনেকগুলো কাজ দেখছে, রিসার্চে অনেকগুলো কাজ হচ্ছে আমাদের। যেমন আমাদের যে সোচ্চারের যে ডাটা ভিকটিমদের ইয়েগুলো, এটা নিয়ে কিছু কাজ হচ্ছে। কিছু পিএইচডি স্টুডেন্টরা, ওয়ার্ল্ডের টপ কিছু ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্টরা এগুলো নিয়ে পিএইচডি থিসিসের কাজ করছে। ভালো কিছু পাবলিকেশান আসবে এখান থেকে। তো সোচ্চারের কাজগুলো আমরা রিসার্চ এবং অ্যাডভোকেসি দুই দিকেই আর কি কাজ হচ্ছে, রিসার্চ, অ্যাডভোকেসি, ডকুমেন্টেশন। আমার ওয়াইফ মেইনলি রিসার্চ, আউটরিচ ওগুলোতে কাজ করে, আবার ট্রমা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে কাজ করছে। তো আমরা গ্লোবালি আমাদের একটা ভালো হয়েছে, যেটা যে আমরা যে টিমটা আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি, খুবই সলিড এবং ডেডিকেটেড একটা টিম আমরা পেয়েছি, এবং হাইলি কোয়ালিফাইড। এইটা সাধারণত এ ধরনের অর্গানাইজেশনে পাওয়া যায় না। মানে আমাদের যেমন আমাদের টিমটার মধ্যে বেশ কয়েকজন আমরা আছি যারা পিএইচডি শেষ করেছি এবং ইউএসএর টপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি, ফ্যাকাল্টি বা রিসার্চার এরকম।
আমাদের যেমন সেক্রেটারি যিনি ডক্টর মাহফুজ হাসান, উনি একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের ট্রমা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর, তিনি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সিনিয়র রিসার্চার। ওটা মানে ওই যে এপিএ যেটা বলে আমরা সাইটেশন করার সময় ইউজ করি না, যে এপিএ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আমাদের, তো ওখানে কাজ করেন। আমাদের অন্য অন্য বিভাগগুলোতেও সবগুলো বিভাগেই এক্সপার্ট লোকজনরা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি করতেছে অথবা পিএইচডি শেষ করছে। আমাদের লিগ্যাল সাইডটাতে কাজ করে ব্যারিস্টার শাইখ মাহাদি, আইসিটির প্রসিকিউটর। তো আমরা এক্সিলেন্ট একটা টিম পেয়েছি আলহামদুলিল্লাহ, যদিও আমাদের ওরকম কোনো ফান্ডিং নাই, বাট ভালো কাজ হচ্ছে আর কি সোফার। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যেটা বললেন যে আপনারা কাজ করছেন, সার্ভে করছেন, বাট রেজাল্ট হয়তো এখন পাবলিশ করেন নাই। জাতীয় নির্বাচন নিয়ে আপনি তো কাজ শুরু করেছেন বা করবেন। আমি একটু এখানে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে একটু জানতে চাই যে আপনি অ্যাকাডেমিশিয়ান ছিলেন, এই মুহূর্তে আপনি হয়তো সার্ভে করছেন বা এ ধরনের একটা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আপনি আসছেন। পলিটিক্সের সাথে, বিশেষ করে বাংলাদেশের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সাথে আপনার আসলে ইন্টারেস্টের জায়গাটা কোন জায়গায় আছে? এবং আমি এটার সাথে এই প্রশ্নটা অ্যাড করতে চাই যে আমাদের আগামী নির্বাচনে, যেহেতু আপনি একজন গবেষক এবং একই সাথে আপনি জরিপ পরিচালনা করেন, আগামী নির্বাচনে আপনি আসলে কোন দলের সম্ভাবনা দেখছেন? তরুণরা আসলে কাদেরকে বেছে নেবে, আপনি কি সাজেশন দেবেন? আচ্ছা, বাংলাদেশের পলিটিক্সের প্রথম পার্টটা দিয়ে আলাপ করি যে আমার ইন্টারেস্টের জায়গাটা কোথায়। বাংলাদেশের পলিটিক্সে আমরা যেহেতু গত 15 বছরে একটা ফেসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে এসেছি, এবং এই মানুষ একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্তি পেলাম। তো আমার আগ্রহের জায়গাটা বা আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের মধ্যে একটা কনসেনসাস থাকা, যে ফেসিবাদের ব্যাপারে আমরা না বলবো, সেটা যেই হোক। আমাদের মধ্যে বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি বা অন্যান্য যেসব সংগঠন আছে, যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এটা খুব স্বাভাবিক, থাকতেই হবে, এটাই ডেমোক্রেসির জন্য জরুরিও। কিন্তু আমরা যেন এমন এক্সট্রিম লেভেলের প্রতিদ্বন্দ্বিতায় না যাই যেটার কারণে আবার ফেসিবাদ ফিরে আসতে পারে অথবা কোনো একটা দল ফেসিবাদী হয়ে যেতে পারে। আমাদের সংস্কারগুলোরও তো মূল লক্ষ্য এটাই যে যেন ফেসিবাদ ফিরে না আসে। তো আমি বিএনপি, জামাত বা এনসিপি এই পার্টিগুলোর মধ্যে এই জিনিসটা এক্সপেক্ট করি, এই জিনিসটা মেকশিওর করবে মাল্টি পার্টি ডেমোক্রেসির বা একটা যে পার্টিসিপেটরি ডেমোক্রেটিক কালচার, এই জিনিসটা তারা মেনটেন করবে। এই জন্য আমি বলছিলাম যে আমি ডেইলি স্টারে একটা লেখা বলেছিলাম যে আমাদের একটা আওয়ামিফিকেশন প্রসেস দরকার। আমাদের রাজনীতিতে 15 বছরে যে নোংরা জিনিসগুলো ঢুকে গেছে, যে এই যে অগণতান্ত্রিক প্র্যাকটিসগুলো যেগুলো আমরা আত্মস্থ করে ফেলছি, এইটার জন্য আমাদের একটা রি-এডুকেশন দরকার। আমি ক্যাম্পাস টর্চারের কথা যখন বলছি, যে অনেকেই বলছে যে ক্যাম্পাস টর্চার ব্যাপারটা তো ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ চলে গেছে বা, কিন্তু জিনিসটা এরকম হয় নাই। এটা হচ্ছে কি, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা খুনের ঘটনা ঘটলো, এটা তো 5ই আগস্টের পরে ঘটলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দেখলাম যে ছাত্রলীগ চলে গেল, ফেসিবাদ চলে গেল, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে একজনকে সারা রাত ধরে টর্চার করে মারা হলো। এবং টর্চারের প্যাটার্নটা সিমিলার, যে তারা মাঝখানে তাকে ভাত খাইতে দিচ্ছে যাতে সে একটু ক্যালোরি পায়, একটু এনার্জি পায়, তারপর আবার টর্চার করা হচ্ছে। টর্চার করতে করতে তাকে মেরে ফেলা হলো। সামান্য হয়তো মোবাইল চুরির অভিযোগ, হয়তো সত্য হতে পারে না, মিথ্যা হতে পারে, কিন্তু একটা মোবাইল চুরির অভিযোগের জন্য তো তাকে মেরে ফেলা যায় না, পুলিশে দিতে পারতো। এই যে, কিন্তু এই জিনিসটা এই যারা টর্চারটা করলো তারা কিন্তু আনন্দের সাথে করছে। এইটার কারণ কি, এখন এরা তো ছাত্রলীগ না, তার মানে হচ্ছে ছাত্রলীগ 15 বছরে যেটা প্র্যাকটিস করছে এইটা মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে, এই প্র্যাকটিসটা রয়ে গেছে। এই যে ফেসিবাদী প্র্যাকটিস বা কালচার, এটা আমাদের মন মানসিকতার মধ্যে, আচরণের মধ্যে ঢুকে গেছে। এই জিনিসটা আমাদের পরিবর্তন করা দরকার। এইটা একটা গণতান্ত্রিক রি-এডুকেশনের মধ্য দিয়ে যেতে হবে। এই ইয়েতে যেমন জার্মানিতে যখন হিটলারের পতন হলো, নাজিদের পতন হলো, ওখানে কিন্তু এই ডিনাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে তারা। নাজিদের যত সিম্বল ছিল, গান ছিল, কথা ছিল, ইভেন নিষ্পাপ কথা হলেও যেগুলো, যে ধরনের স্লোগানগুলো ছিল, এগুলো সবগুলো ওরা করেছে, নিষিদ্ধ করে দিয়েছে। এবং এগুলো কেউ প্রমোট করতে পারবে না বা ইউজ করতে পারবে না, রিটারেট করতে পারবে না, একটা রি-এডুকেশনের মধ্য দিয়ে, প্রসেসের মধ্য দিয়ে তারা গিয়েছে। তো বাংলাদেশে আমাদের যেটা দরকার, যে এই রাজনৈতিক কালচারের মধ্যে এই ডি-আওয়ামিফিকেশন প্রসেসটা দরকার,
যেমন আমরা স্লোগান দিচ্ছি একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর, বা অমুকের চামড়া তুলে নিব আমরা, তারপরে কি হচ্ছে অমুকরে উঠতে দিব না, অমুকরে সমর্থন করলে পিটায় মারা ফেলবো, জালো আগুন, যেন নানান স্লোগান দিই না। এগুলো অনেক সময় মানুষ মনে করে এগুলোতে কী আসে যায়, এগুলো শুধু কথার কথা। বক্তৃতার মধ্যে বলতেছি অমুকরে এই এলাকায় ঢুকতে দিব না, অমুকরে আমি মেরে ফেলবো, খুন করে ফেলবো, চামড়া তুলে ফেলবো, ফাঁসি দিয়াও, এই ধরনের যেগুলো অগণতান্ত্রিক বা ফেসিবাদী ভাষা, এগুলো শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন স্লোগান থাকে। এই স্লোগানগুলো দিয়ে কর্মীরা উজ্জীবিত হয়। যেমন রিসেন্টলি বিএনপির একজন নেতা বলেছিলেন, পাবনার জেলা সভাপতি সম্ভবত হাবিব বা কী যেন নাম, যে কেউ যদি বিএনপি দানের শীষ নৌকা দানের শীষ 2 সাপের 21 বলে তার জিব্বা কেটে ফেলতে হবে। এবং এই কথাটা তাকে যখন টকশোতে জিজ্ঞেস করা হয়েছে যে এটা একটা প্রভোকেটিভ আপনি সন্ত্রাসী উক্তি করতেছেন, না জিব্বা কেটে ফেলা তেমন আর কি, মানে এটা কোনো ব্যাপারই না, পয়সা লাগলে আমি দিব। তার ইয়েটা ছিল মামলা হামলা যা হয় আমি মোকাবেলা করবো, তোমরা করবা। আবার আরেক বক্তৃতায় দেখা যাচ্ছে যে সে বলতেছে অমুক পার্টিকে যদি সমর্থন করে কেউ এখানে, তাহলে তো জীবিত যাইতে পারবে না, আমার কর্মীরা তো ছেড়ে দিবে না, মানে মেরে ফেলতে হবে। আবার কোনো জায়গায় বলতেছে এই জায়গায় অমুক পার্টির কেউ ক্যাম্পেইনই করতে পারবে না, অমুক জায়গায় আমাদেরকেই ভোট দিতে হবে। আবার কোনো জায়গায় কেউ বলতেছে যে সবগুলো সেট আপ মেকানিজম আমার কথা শুনতে হবে, প্রশাসনকে আমার কথা শুনতে হবে। এই যে গণতান্ত্রিক চর্চার বাইরে গিয়ে আমরা একটা ফেসিবাদী রাজনৈতিক কালচারে অভ্যস্ত হয়ে গেছি 15 বছরে, এইটা আমাদের মধ্যে আমাদের চলনে বলনে কথা আচরণে ঢুকে গেছে। এইটার জন্য আমাদের এডুকেশান প্রক্রিয়া দরকার, রাজনৈতিক নেতাদের এডুকেশান দরকার, যে এই জিনিসগুলো আইন করে কিছু জিনিস নিষিদ্ধ করা দরকার, কিছু স্লোগান আইন করে নিষিদ্ধ করা দরকার, যে এগুলো ফেসিবাদী স্লোগান, আওয়ামী লীগ আমলের স্লোগান ছিল, এগুলো নিষিদ্ধ, এগুলো দেওয়া যাবে না, এগুলো যারা ইউজ করবে তারা সেই ফেসিবাদকে কেড়ে করছে। এটা হয়েছে ডিনাজিফিকেশন প্রক্রিয়ায়, সেটা হয়েছে বাংলাদেশে, এটা দরকার। তো আমার এক্সপেকটেশনের জায়গা হচ্ছে এটা, যে আমাদের যে যত সংস্কার আমরা করতেছি, ডিআওমিফিকেশনটা যদি না করি তাহলে সব সংস্কার বেঁচতে যাবে, কাজ হবে না, কারণ আমাদের আচরণের মধ্যে গণতান্ত্রিক আচরণ ফিরে আসবে না। এটা আর সার্ভের কথা যেটা বলছেন, যে আমরা নিজেরা এখনও কোনো সার্ভে করি নাই ন্যাশনাল ইলেকশনের জন্য, আমাদের প্ল্যান আছে কিছু সার্ভে করব। এমনিতে আমি যদি মানে যেটা যে কাদের সম্ভাবনা দেখছি বা কি, এটা তো আমরা নিজেরা যেহেতু কোনো সার্ভে করে নেই, আমার নিজের কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই, তবে অনেকগুলো সার্ভে তো হয়েছে। ইনোভেশন খুব চমৎকার কিছু কাজ করেছে, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডি করেছে, সানেম করেছে, গণভাবনা একটা ছোট সার্ভে করেছে, আর রিসেন্টলি আমেরিকান যে আইআরআই একটা সার্ভে করেছে। তো সবগুলো সার্ভেতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামাত এবং বিএনপির সাপোর্ট অলমোস্ট কাছাকাছি। বিএনপির যদি 29 হয়, জামাতের 26 বা 31-26 এরকম, 5-7% ডিফারেন্স এরকম দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। তো তার মানে দুই গ্রুপ খুব ক্লোজ কন্টেস্ট হবে বোঝা যাচ্ছে। জামাত এই 5 আগস্টের পর থেকে অনেক কি বলে বেটার করতেছে, জামাতের পক্ষে অনেক সাপোর্ট দেখা যাচ্ছে মানুষের মধ্যে। আবার একটা ন্যারেটিভ বাজারে আসছে যে সব দল তো দেখছি জামাতকে একবার দেখি, এ ধরনের একটা ন্যারেটিভ মানুষের মধ্যে কাজ করছে, একটা চাওয়া পাওয়া মানুষের মধ্যে আছে। দুর্নীতি বা চাঁদাবাজি এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা মানুষের যে রেজিস্ট্যান্সটা, এইটা দেখা যাচ্ছে জুলাই বিপ্লবটাই তো আসলে এগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্সটা হয়েছে। তো এইটা এখন হয়েছে কি যে মানে বিএনপি জামাত দুটারে আমি সমান সম্ভাবনা দেখি। এখন এটা হতে পারে যে না, আমরা যেমন 5 আগস্টের পরে যেটা হয়েছে, আমার তখন মনে হচ্ছে এখন যদি ইলেকশন হয় তাহলে বিএনপি 250-60 আসন পাবে মিনিমাম। তো ওভার দ্য টাইম যেটা হয়েছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপির লোকেরা অনেক জায়গায় এই চাঁদাবাজিগুলোতে জড়িত হয়ে গেছে। তা এইটা সাধারণত সরকার পরিবর্তন হলে আসলে হতো, আগেও হইতো। আওয়ামী লীগ চলে গেলে বিএনপি চলে গেলে আওয়ামী লীগ, তারা ইয়ে করতো, কিন্তু তখন তো তারা পাওয়ারে চলে আসতো সরাসরি। সো 5 বছর তারা এটা করতো। এখন যেটা হয়েছে, বিএনপি তখন পাওয়ারে নাই, কিন্তু বিএনপির লোকেরা মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, মানে ওই যে কারণ বাজার একজন বললো ওরা তো সব পালাই গেছে, তাহলে এই দায়িত্বটা তো কাউকে নিতে হবে। তো ওরা সেই চাঁদাবাজির দায়িত্বগুলো নিয়েছে। তা মানুষ দেখতেছে তাহলে তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ এতদিন করেছে, ওদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিএনপি তো সেম কাজ করতেছে। আরেকটা হয় কি যে মানুষের ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা সবসময় রেজিস্ট্যান্স থাকে, যে যারা ক্ষমতায় থাকে তার অপোজিটে কাউরে আমাকে ভোট দিতে হবে। তো আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের এগেনস্টে বিএনপিকে দেয়, বিএনপি থাকলে আওয়ামী লীগকে দেয়। এভাবেই কিন্তু হয়, নট নেসারি যে যারা আওয়ামী লীগকে বা বিএনপিকে ভোট দেয় এরা সবাই আওয়ামী লীগ বা বিএনপির। এটা যে একটা গভর্নমেন্টের উপর বিরক্ত হয়ে আরেকটাকে ভোট দেয়। তো এখন যেমন বিএনপি পাওয়ারে নাই, কিন্তু মানুষ ধরে নিতেছে যে বিএনপি পাওয়ারে আছে, ইনকামবেন্ট বিএনপি। কেন?
কারণ হচ্ছে যে এই চাঁদাবাজিগুলা বিভিন্ন এই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, কাঁচা বাজার বা বিভিন্ন জায়গায় যেখানে চাঁদাবাজি হয় সাধারণত, নট যে সবাই করতেছে, সবাই তো আর চাঁদাবাজ না, যারা যারা করে আর কি। তো এগুলোর কারণে এই পার্টির একটা ইয়ে হয়েছে যে এই পার্টিটা হচ্ছে এখন ক্ষমতায় আছে। তো এই চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে হলে অল্টারনেটিভ আরেকজনকে দিতে হবে। এখন হয়তো আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে দিয়ে দিতে আবার, এরকম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। তো এখন অল্টারনেটিভ হচ্ছে জামাত আছে। সো জামাত এই সাপোর্টটা মানুষ পাচ্ছে যে বিএনপির উপরে মানুষ বিরক্ত, এখন জামাতকে এই সাপোর্টটা দিতে হবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে যেমন মানুষের এক্সপেকটেশন ছিল যে তারেক রহমান দেশে ফিরে আসবেন আওয়ামী লীগ পতনের পরে, তো শুরুর দিকে যেটা ছিল তারেক রহমান যদি আসতো তাহলে হিউজ একটা তৈরি হতো, জাগরণ তৈরি হতো মানুষের মধ্যে, যে 17 বছর নির্যাতিত ইয়েতে ছিল, বাইরে থাকতে হয়েছে তাকে, এখন দেশে ফিরে আসছে, এই দেশে ফিরে আসার একটা আলোড়ন তৈরি হতো মানুষের মধ্যে, যেটা হয় নাই আনফর্চুনেটলি। এটা হয় না যে সবাই মনে করছে আওয়ামী লীগ চলে গেছে এবার আসবে, তারপর বলছে না কিছু মামলা আছে এগুলো খালাস হইতে হবে সেগুলো, তারপর বলছে না আরও কিছু মানে একদম যেগুলো রায় টায় দেওয়া আছে সেগুলোও খালাস হইতে হবে, সেগুলো হলো। যেমন মাহমুদুর রহমান কিন্তু সাহস করে চলে আসছে সাথে সাথেই, উনি আসছেন, সে কয়েকদিন জেলও কাটছেন মনে হয় 1 সপ্তাহ বা এরকম। তারপরে তো এখন তারেক রহমান তখন এই সাহসটা করেন নাই, হয়তো সবগুলো মামলা খালাস হওয়ার পরে, সব মামলা চলে যাওয়ার পরেও যখন তারেক রহমান আসছেন না, এইটা মানুষের মধ্যে একটা যে তারেক রহমানের উপর মানুষের এক্সপেকটেশনটা ছিল যে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। এখন যেটা মানুষ মনে করতেছে তারেক রহমান তো আসতেছেন না, এটা দলীয়ভাবে প্রকাশ না করলেও বিএনপির মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে আমরা প্রতি মাসে বলতেছি আগামী মাসে আসবে কিন্তু আসতেছে না। এটা একটা ট্রলের ব্যাপার হয়ে গেছে। তা আমি মনে করি এটা রাজনৈতিক জায়গা থেকে এটা বিএনপির একটা দুর্বল পয়েন্ট, গ্যাপ হয়ে গেছে। হয়তো ভ্যালিড রিজন আছে, আমি জানি না কেন তারেক রহমান আসতে পারতেছেন না, হয়তো অন্য কারণ থাকতে পারে, নানান গুঞ্জন আছে কি আছে, কিন্তু তারেক রহমান যে এখন আসলে, তারেক রহমান 5 আগস্টের পরে যদি আসতেন হয়তো এয়ারপোর্টের ওখানে 10 লাখ মানুষ জমা হয়ে যেত। এখন আর সে হাইপটা নাই, এখন আসলে হয়তো ওই হাইপটা থাকবে না, এখন হয়তো 1 লাখ লোক জোগাড় করতে হলে অনেক খরচ করতে হবে, কষ্ট করতে হবে। সাধারণ মানুষের যে আগ্রহের জায়গাটা সেটা নাই। খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছেন, এখন খালেদা জিয়াকে দেখতে আসতেছে না তারেক রহমান, এটা নিয়েও অনেক আলোচনা হইতেছে পক্ষে বিপক্ষে। যতই আমরা বলতেছি যে তারেক রহমানের অনেক রিয়েলিটি আছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে পলিটিক্যাল লিডারদের ওই চ্যালেঞ্জটা তো নিতে হয়। আমি ইভেন যদি প্রাইম মিনিস্টারও হয়ে যাই তাহলেও রিস্ক আছে যে অ্যাসাসিনেশন হইতে পারে, অনেক দেশের প্রেসিডেন্ট তো গুপ্ত হত্যার শিকার হয়েছে, ঘাতকদের হাতে, এটা হয়। এখনও তারেক রহমানের সেই রিস্কটা থাকতে পারে। তো কিন্তু এই জিনিসটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে বলে আমার মনে হয় না, এইটা বিএনপির সাপোর্ট বেস কমাবে। আর খালেদা জিয়াকে এখন একদম মুমূর্ষ অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার প্ল্যান করা হচ্ছে, যেহেতু তারেক রহমান আসতে পারতেছেন না। এটাও আমি মনে করি একটা বিএনপির সাপোর্টের জায়গায় একটা বড় ধাক্কা হবে এটা, যে খালেদা জিয়া আপসীন নেত্রী হিসেবে বাংলাদেশে যে সম্মানের জায়গায় আছেন, এবং সারা জীবন ওনার ইয়েটা হচ্ছে কি যে আমি যাব না, এই দেশ ছেড়ে যাব না, জেলে থাকলেও এখানে থাকবো না, কিন্তু অনেকবার ওই প্রস্তাব দেওয়া হয়েছে দেশ ছেড়ে যাওয়ার, উনি কিন্তু যান নাই। তো এখন শেষ বয়সে আল্লাহ না করুক উনি যদি লন্ডনে গিয়ে উনি মারা যান, তাহলে হচ্ছে কি যে সারা জীবন যিনি বলছেন আমি এইখানে এই দেশে জন্মেছি, এখানেই মরবো, আমি এই দেশ ছেড়ে যাব না কোথাও, যত নিষ্পেষণ নিপীড়ন জেল জুলুম হোক, আর শেষ বয়সে ওনাকে এখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু পথযাত্রী মানুষটাকে বাইরে নিয়ে উনি মৃত্যুবরণ করতে হবে। এটা একটা আনফর্চুনেট জায়গা। চিকিৎসার জন্য তো দেশের বাইরে যাওয়া না, চিকিৎসার জন্য যাওয়া লাগতে পারে, উনি তো গিয়েছেন, চিকিৎসার জন্য গিয়ে আসছেন। এখন যে অবস্থা এটা যে মানে আমি জানি না, ডাক্তাররা ভালো বলতে পারে, কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে যে ওনার একদমই শেষ অবস্থা, মানে এখন যে চিকিৎসা করিয়ে ওনাকে সুস্থ করে আনতে পারবে বিদেশ থেকে এরকম মনে হচ্ছে না আর কি। আর তবে এইটা ভালো যে আল্লাহ খালেদা জিয়াকে হয়তো এই জন্যই বাঁচিয়ে রাখছেন যে উনি এই সম্মানটা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। কারণ হাসিনার আমলে যেভাবে নগ্নভাবে শেখ হাসিনা ইভেন সংসদে দাঁড়িয়ে খারাপ কথা বলতো, এমন কোনো খারাপ কথা নাই তার, ইভেন চরিত্র নিয়ে কথাবার্তা বলতো, বাসা থেকে বের করে দিল। যদি খালেদা জিয়া হাসিনার আমলে মারা যেত তাহলে পত্রিকাগুলো নানান খারাপ কথা লিখতো ওনার ব্যাপারে। এখন যেটা হচ্ছে উনি সারা দেশের একটা গার্ডিয়ান হয়ে গেছেন, সম্মানের জায়গায় আছেন, সরকার থেকে শুরু করে এমন কোনো দল নাই যারা ওনাকে সম্মান দিচ্ছেন না, ইভেন প্রতিপক্ষ হলেও। তো এইটা আল্লাহ ওনাকে হয়তো বাঁচিয়ে রেখেছেন, এই সম্মানটা নিয়ে উনি যাবেন। খালেদা জিয়ার হিউজ কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে একটা বড় রেভুলেশন করছিলেন 90-এর দশকে শুরুর দিকে। তো এইটা এই আর কি আমার কাছে মনে হচ্ছে খালেদা জিয়া যদি না থাকেন, আল্লাহ না করুক উনি যদি মারা যান, তারপরে তারেক রহমান যদি দেশে আসতে না পারেন, তাহলে এইটার বেনিফিট এইটা থেকে তো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে লিডারশিপের ক্রাইসিসের জায়গা থেকে।
এইটা বলা মুশকিল। এমনও হতে পারে যে জামাত পাওয়ারে চলে আসতে পারে, হয়তো বিএনপিও আসতে পারে, কিন্তু যেই আসুক খুব ক্লোজ কন্টেস্ট হবে বলে আমার মনে হচ্ছে। যেহেতু সার্ভেগুলো বলছে 5% ডিফারেন্স হবে, তো এটা হতে পারে যে আসনের জায়গায় একদম ক্লোজ হচ্ছে, যেটা হয়তো আগে 200-100 এরকম পার্থক্য, তো এখন হয়তো 150-140 এরকম পার্থক্য হতে পারে। এটা আমি দুই দলেরই সম্ভাবনা দেখতেছি আর কি। কন্টেস্টটা যেমনই হোক, আমরা চাই সেখানে একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং যোগ্যতম ব্যক্তি, যোগ্যতম দল যাতে নির্বাচিত হয়ে আসে। আমরা সত্যিকারের একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে মূলত কিন্তু আগামী নির্বাচনটা দেখতে চাই, এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যাতে আমাদের বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। ডক্টর শিবির আহমেদ, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি দীর্ঘ সময় আমাদের ইনোভাটক্সকে দিয়েছেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন ডক্টর শিবির আহমেদ, যিনি সোচ্চারের মতো হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং যিনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। নিশ্চয়ই আমাদের পুরো এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই পর্বটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।